বিশ্লেষণ সেটি দেখব, এবং এটি হচ্ছে মাস্টার প্রশ্ন বিশ্লেষণ। আমরা কিন্তু অলরেডি আমাদের কোর্স শুরু করে ফেলেছি। তো কোর্সে আমরা বিগত দিনে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, বাংলা, ইংরেজির প্রশ্ন বিশ্লেষণ করেছি বিগত 3-4 বছরের। যেহেতু আমাদের প্রথম টার্গেট থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, তো সেক্ষেত্রে আমরা সেভাবে আমাদের প্রশ্ন বিশ্লেষণের পার্টটা রেখেছি, যেহেতু আমরা জানি যে আমাদের 3টা ফেজে আমাদের আহ, এই যে পড়াশোনাটা এটা আগাবে। প্রথম ফেজে আমরা কি করব? প্রথম ফেজে আমরা মূলত বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করছি যে আমাদের প্রশ্নগুলো কোথা থেকে আসছে। এবং তারপরের ফেজে আমরা আমাদের লেকচার শুরু করব, অর্থাৎ আগামী এই যে আমাদের রবিবারে পটেনশিয়াল ঢাবিয়ান নামে একটি এক্সাম হবে। তোমরা হয়তো জানো যে আমাদের আগামী রবিবার আমাদের একটি এক্সাম হবে। সেই এক্সামটি হচ্ছে মূলত তোমরা যারা সি ইউনিটে আছো তাদের জন্য পটেনশিয়াল ঢাবিয়ান, অর্থাৎ ডিউয়ান। মানে তুমি নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কতটুকু প্রস্তুত মনে করছো, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার জন্য এই মুহূর্তে, প্রস্তুতি শুরুর মুহূর্তে তুমি নিজেকে কতটুকু প্রস্তুত মনে করতেছো, এবং আগামীতে তুমি তোমার প্রিপারেশন জার্নি কিভাবে আগাবা, অথবা তোমার ল্যাকিংস কোথায় আছে, এই এক্সামটার মাধ্যমে কিন্তু তুমি বুঝতে পারবা। এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুরূপ 100 মার্কের একটি প্রশ্ন হবে। সেই প্রশ্নে তোমরা তোমাদের যে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্সের যে প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাবে ভবিষ্যতে, তার একটা অনুরূপ পরীক্ষা তোমাদেরকে আগামী রবিবার নেওয়া হবে। তো সেই এক্সামে তোমরা হচ্ছে আহ, কি এনরোল করতে, অথবা সেই এক্সামটা তোমরা দিতে স্কুল অফ এক্সেলেন্সের পেজে চোখ রাখবে। এবং তোমরা যারা আমাদের সাথে ক্লাসে তো আছোই, তো তোমরা তো হচ্ছে অলরেডি লিঙ্ক পেয়ে যাবা। ওকে। সো আমরা হচ্ছে আজকে আমরা আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সো ভাইয়া এটা কি রিটেন হবে এক্সামে, পটেনশিয়াল হ্যাঁ, হ্যাঁ, এক্সামটাতে? রিটেন সহ আমাদের 100 মার্কসের যে এক্সাম হয়, অর্থাৎ ডিউতে যে 100 মার্কসের এক্সাম হয়, 12 করে হচ্ছে 5টা সাবজেক্টের এমসিকিউ এবং 40 মার্কসের যে রিটেন, এই পুরোটা হবে। ঠিক আছে এবং ভাই। ওখানে নেগেটিভ মার্কিং থাকবে, এবং হচ্ছে আমাদের যেভাবে এক্সাম হয়, অর্থাৎ ম্যানেজমেন্টে 8টা, মার্কেটিংয়ে 8টা, হিসাব বিজ্ঞানে 8টা, এবং ফিনান্সে 8টা, তারপরে বাংলার জন্য 8টা, ইংরেজির জন্য 8টা, অর্থাৎ রিটেনের টোটাল যে 40 মার্কস, সেভাবে রিটেনের প্রশ্ন হবে, এবং এমসিকিউ 12টা করে প্রত্যেকটা সাবজেক্টে। সেক্ষেত্রে মার্কেটিং এবং ফিনান্স, তোমরা জানো যে মার্কেটিং এবং ফিনান্সের মধ্যে তোমরা যে কোনো একটা দাগাতে পারবে। সো সেভাবেই দুইটারই প্রশ্ন থাকবে ইনশাল্লাহ। ঠিক ওকে। আছে ভাই, থ্যাংক ইউ। সো আমরা হচ্ছে আমাদের যে প্রশ্ন বিশ্লেষণের ক্লাস, সেটা আমরা আজকে মার্কেটিং এর 2024-25 যে প্রশ্নটি এসেছে, অর্থাৎ একদম লাস্ট ইয়ারে যারা এখন ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তাদের যে প্রশ্নটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং তোমরা জানো যে 2024-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটের এমসিকিউ কিন্তু দুইবার হয়েছে। সো প্রথমে যেটা হয়েছিল বাতিলকৃত, তার মধ্যেও ওই মার্কেটিং প্রশ্ন ছিল। তো মার্কেটিং প্রশ্নে তেমন কোনো প্রবলেম ছিল না, প্রবলেমটা ছিল মূলত অ্যাকাউন্টিং প্রশ্নে, যার কারণে মার্কেটিং এর ওই প্রশ্নটাও আমরা বিশ্লেষণ করব, এবং তার আগের বছর অর্থাৎ 23-24-এর আমরা প্রশ্ন বিশ্লেষণ করব। ওকে। সো আমরা শুরু করি। আজকে দেখব হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট আছে, সেই সি ইউনিটের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর বিশ্লেষণ আমরা আজকে দেখব। ওকে। সো তোমরা রেডি হয়ে যাও, এবং তোমরা এই প্রশ্নের সাথে সাথে, যেহেতু আমরা 3 বছরের প্রশ্ন আমরা দেখছি, তো তোমরা এই প্রশ্নগুলোর সাথে সাথে নিজেরাও অ্যান্সার করার চেষ্টা করো যে আসলে কোনটি হবে, এবং তোমরা দেখার চেষ্টা করো যে তোমরা আসলে 12 এর মধ্যে আউট অফ 12 তোমরা কত পাচ্ছ। সো আমি একটা কথা তোমাদেরকে সবসময় বলি যে 70% মার্ক যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য ইনাফ তোমার জন্য একটা ভালো সিট, অর্থাৎ শুধু যে চান্স পাবে এমন না, তুমি ভালো একটা ডিপার্টমেন্টে পড়তে পারবা। সো 70% মার্ক তোমরা যদি গেইন করতে পারো যে কোনো ভর্তি পরীক্ষায়, তাহলে তোমাদের জন্য আশা করি যে সেটা যে বিশ্ববিদ্যালয় হোক না কেন, একটা সিট তুমি পাবে, এবং সম্ভাবনা বেশি যে তুমি একটা ভালো ডিপার্টমেন্টে পড়বা। ওকে। সো তোমরা এভাবে 12টির মধ্যে মিলিয়ে দেখতে পারো যে তোমাদের আসলে 70% আসতেছে কিনা 12টার মধ্যে। ওকে। সো প্রথমে আমরা শুরু করব হচ্ছে 24-25-এর প্রশ্ন বিশ্লেষণ দিয়ে। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের 24-25-এর যে প্রশ্নটি রয়েছে। এবং তোমরা যারা আমাদের সাথে জুমে কানেক্টেড আছো, তোমরা তো সরাসরি আমাদেরকে প্রশ্ন করার সুযোগ পাচ্ছ। এবং যেহেতু এটা প্রশ্ন বিশ্লেষণের একটা ক্লাস, তো আমরা চেয়েছি যে যারা আমাদের সাথে জুমে আছে, প্লাস যারা হচ্ছে ফেসবুক থেকে আমাদেরকে দেখতে চাই, তারাও দেখতে পারবে এই ক্লাসটা। সো তোমরা যারা ফেসবুকে আছো তারাও আমাদেরকে কমেন্ট করে তোমাদের হচ্ছে মতামত জানাতে পারো, এবং তোমরা যারা আমাদের সাথে জুমে আছো তারা কিন্তু যে কোনো প্রবলেমে আমাদেরকে জানাতে পারবা। সো আমাদের জুমে ক্লাস নেওয়ার সুবিধা এটা যে আমরা স্টুডেন্টদের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকতে পারি। ওকে। সো আমাদের প্রশ্ন শুরু করি।
প্রথম প্রশ্ন বলছে কোনটি বিজ্ঞাপনের কাজ নয়। এখন বিজ্ঞাপন আমরা নর্মালি আমরা আজকের যে পৃথিবী, এই পৃথিবীতে বিজ্ঞাপন একটা ভাইটাল ইস্যু, কারণ আমরা যেখানেই যাই, ফেসবুক যাই, ফেসবুকে ইউটিউবে যেখানে যাই, শুধু বিজ্ঞাপন আর বিজ্ঞাপন। সো বিজ্ঞাপনের মাধ্যমে মূলত তোমাকে পণ্য সম্পর্কে একদম পণ্য তোমার ভিতরে, মানে তোমার মাথার ভিতরে পণ্যটাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বর্তমান যুগে। সো বিজ্ঞাপনের কাজ নয় কোনটি, অর্থাৎ বিজ্ঞাপন আসলে কি করে না। সো আমরা যদি অপশনগুলো একটু দেখি, প্রথমে বলছে অবহিত করা। অবহিত করা মানে জানানো, অর্থাৎ তুমি যে পণ্যটা সম্পর্কে জানো না, সেই পণ্যটা সম্পর্কে তোমাকে জানানো। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, নতুন রিসেন্টলি হচ্ছে বাঁশ দিয়ে একটা ব্রাশ তৈরি করা হচ্ছে। ওকে, বাঁশ দিয়ে একটা পরিবেশ বান্ধব ব্রাশ তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে তোমার সামাজিক ব্যবসায়ের একটা উদাহরণ আমরা বলতে পারি, যেটা সমাজের কোনো ক্ষতি করে না। নর্মালি ব্রাশ তৈরি হয় হচ্ছে প্লাস্টিক বা ইত্যাদি এই জিনিস দিয়ে। সো এই যে পণ্যটা, এই পণ্যটা এখনো মার্কেটে লঞ্চ হয় নাই, কিন্তু বিজ্ঞাপন যদি এই পণ্যটার জন্য দেওয়া হয় তাহলে হচ্ছে সেটি অবহিতকরণ। স্মরণ করিয়ে দেওয়া, অর্থাৎ তুমি কোনো একটা পণ্য সম্পর্কে অলরেডি জানো, এবং কিন্তু তাও তোমাকে বারবার বারবার খোঁচাচ্ছে যে তুমি ওই পণ্যটা কিনো। যেমন আমরা ইউটিউব বা ফেসবুকে দেখি। ওকে, সো এটা হচ্ছে না। এরপরে যদি আমরা দেখি যে প্ররোচিত করা, ওই যে বললাম যে পণ্য কিনতে তোমাকে বারবার আহ প্রচারণা দেওয়া হচ্ছে যে তুমি এই পণ্যটি কিনো। ওকে, সো এগুলো এই তিনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটাই কিসের কাজ? বিজ্ঞাপনের কাজ। অর্থাৎ বিজ্ঞাপন এই তিনটা কাজই করে। কিন্তু মুনাফা অর্জনও বিজ্ঞাপনের একটা কাজ আমরা বলতে পারি, কিন্তু এটা হচ্ছে পরোক্ষ। অর্থাৎ এই তিনটা ছিল বিজ্ঞাপনের প্রত্যক্ষ কাজ, যার কারণে আমরা এইগুলোকে বিজ্ঞাপনের কাজ হিসেবেই ধরবো, কিন্তু এটা পরোক্ষ। অর্থাৎ বিজ্ঞাপন দিলে তারপরে তোমার পণ্যের বিক্রি বাড়বে, তারপরে গিয়ে তোমার মুনাফা বাড়বে। ওকে, সো বিজ্ঞাপন দিলে সবসময় যে বিজ্ঞাপন দিলেই পণ্যের বিক্রয় বাড়ে এমনও হয় না, অনেক সময় পণ্যের বিক্রয় বিজ্ঞাপন দেওয়ার পরেও বাড়ে না। ওকে, সো এটাকে আমরা ভাইয়া, এই পরোক্ষ। প্রশ্নটা আমাদের এইচএসসি ময়মনসিংহ বোর্ডে আসছিল এবার, মানে আমরা যারা এক্সাম হ্যাঁ, দিয়েছি। হ্যাঁ, আমি আরেকটু তোমাদেরকে যদি বলতে চাই যে আমাদের ম্যানেজমেন্ট, হ্যাঁ ম্যানেজমেন্ট এবং হচ্ছে মার্কেটিং, এটা যদি আমাদের, এটার জন্য আমাদের, হ্যাঁ একটু মিউট করেন, যার মাইকটা অন আছে মিউট করেন। ম্যানেজমেন্ট এবং মার্কেটিং আমাদের যে মূল বই রয়েছে, অর্থাৎ আমরা এইচএসসি লেভেলে যে বইটি পড়েছি, ওই বই দুইটার উপরে যদি কারোর ভালো নলেজ থাকে, এবং সে যদি আমাদের লেকচারগুলো ফলো করে, এবং লেকচারের মধ্যে আউটসাইডে অল্প কিছু নলেজ থাকবে, এছাড়া তাদের যদি ওই মূল বইয়ের উপরে সম্পূর্ণ একটা দক্ষতা থাকে, তাহলে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এ 12টার মধ্যে 12টাই তোমার কনফার্ম হবে, এটা আমরা আশা করতে পারি। ওকে, সো ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এর বাইরে থেকে তেমন কিছুই আসে না, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আসেই না। যদিও আসে, একটা প্রশ্ন আসে বা দুইটা প্রশ্ন আসে এমন। সো 12টার মধ্যে একটা প্রশ্ন যদি আনকমন থাকে, বাকি 11টা যদি তোমার কমন থাকে, সো সেটা তোমার জন্য ভালো না। ওকে, সো আমাদের প্রশ্নের উত্তর আমরা পেয়ে গিয়েছি। দ্বিতীয় প্রশ্ন, কোন পণ্যের বন্টন প্রণালী সাধারণত দীর্ঘ হয়? অর্থাৎ বন্টন প্রণালী বলতে আসলে কি বোঝায়, এটা যদি আমরা একটু দেখি। বন্টন প্রণালী বলতে, ধরো পণ্যটা হচ্ছে এখানে উৎপাদন হয়েছে, এখানে হচ্ছে উৎপাদক আছে, এবং এখানে কি আছে? ভোক্তা আছে। এই উৎপাদন যেখানে হয়েছে সেখান থেকে ভোক্তার কাছে পৌঁছাইতে কিন্তু অনেক সময় লাগে। যেমন বাংলাদেশের যে মোস্ট অফ দ্য ফ্যাক্টরি গুলো আছে, এই ফ্যাক্টরি গুলো কিন্তু আমরা দেখি যে ঢাকাতে, অর্থাৎ ঢাকাতে উৎপাদন হয়। বিশেষ করে হচ্ছে গাজীপুর এলাকা বা হচ্ছে আমরা ওই যে হেমায়েতপুর, এই এলাকাগুলোতে হচ্ছে শিল্প এলাকা থাকে, বা এদিকে ঢাকার ভিতরে তেজগাঁওয়ের মধ্যে হচ্ছে শিল্প এলাকা। সো এইসব জায়গায় কিন্তু মেইনলি পণ্যগুলো উৎপাদন করা হয়। কিন্তু তুমি যেখানে আছো, অর্থাৎ তুমি ধরো খুলনাতে আছো বা চট্টগ্রামে আছো, যেখানে আছো, বাংলাদেশের যে প্রান্তে আছো না কেন, এই ঢাকাতে উৎপাদিত পণ্য কিন্তু তোমার কাছে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু যে পণ্যটা উৎপাদন করতেছে তার কাছ থেকে তুমি কিন্তু ডিরেক্ট কিনতেছো না, এর মাঝখানে অনেকগুলো পক্ষ থাকে যারা তোমার কাছে পৌঁছে দেয়। যেমন আমরা বলতে পারি যে উৎপাদকের কাছ থেকে ডিলাররা কিনে, ডিলাররা তারপরে পাইকারদের কাছে বিক্রি করে, পাইকাররা তারপরে খুচরা দোকানে বিক্রি করে, এবং খুচরা দোকান থেকে আলটিমেটলি তুমি ভোক্তা গিয়ে সেই পণ্যটি কিনো। সো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মূলত আমাদের বন্টন প্রণালী বলতে এটাকে বোঝানো হচ্ছে। এখন কোন পণ্যের জন্য বন্টন প্রণালী সবচেয়ে দীর্ঘ হয়? সো আমরা যদি একটা একটা করে দেখি। সেবা পণ্য, সেবা পণ্য হচ্ছে যেটা আমরা বলতে পারি যে কাইন্ড অফ পাশাপাশি থেকে গ্রহণ করতে হয়। অর্থাৎ আমরা যদি বলি যে আমরা কোনো একটা টেলিফোন সেবা নিব, বা হচ্ছে আমরা যদি আহ, একদম নর্মাল একটা এক্সাম্পল দিই যে সেলুনে হচ্ছে তোমরা যখন সেবা নিবা, তখন তোমাদেরকে কিন্তু কাছাকাছি থাকতে হয়। সেবা যে দিচ্ছে, অর্থাৎ তোমার যে নাপিত সে এবং তুমি কিন্তু কাছাকাছি থাকতেছো। সো এটার ক্ষেত্রে কিন্তু বন্টন প্রণালী অতটা দীর্ঘ হয় না। কৃষি পণ্য,
কৃষি পণ্যগুলো মূলত খুব বেশি দীর্ঘ হয় না, কারণ আমরা দেখি যে যে এলাকাতে চাষবাস হয় ওই এলাকার আশেপাশেই, অথবা ওই এলাকার যে ধান চাল বা ইত্যাদি এগুলো কিন্তু ওই এলাকার আশেপাশেই বিক্রি হয়, অথবা ডিরেক্ট সরকারের মাধ্যমে বিক্রি হয়। এক্ষেত্রে কিন্তু মাঝখানে যে পক্ষগুলো এগুলো কিন্তু খুব কম থাকে। শিল্প পণ্যও মূলত যারা উৎপাদন করে এবং পরবর্তীতে যারা, শিল্প পণ্য বলতে আমরা কোনগুলোকে বুঝি এটা আগে একটু আমরা ক্লিয়ার হই। শিল্প পণ্য মূলত ওই ধরনের পণ্য যেগুলো হচ্ছে শিল্পে আবার ব্যবহার হবে, শিল্পে আবার ব্যবহার হবে। ওকে, অর্থাৎ যে পণ্যগুলো আমরা নর্মালি ভোগের উদ্দেশ্যে কিনি না, অর্থাৎ আমাদের যে পণ্যগুলো, যেমন একটা মেশিন, ধরো কোনো একটা প্রতিষ্ঠান মেশিন উৎপাদন করে, এখন এই মেশিনটা কিন্তু ভোগ করা যাবে না ডিরেক্টলি, রাদার অন্য কোনো একটা ধরো পোশাক কারখানা তারা ওই মেশিনটা কিনলো তাদের পোশাক কারখানায় ব্যবহার করার জন্য। সো এই ক্ষেত্রে যারা ওই মেশিনটা কিনে তারা কিন্তু উৎপাদকের কাছ থেকে নর্মালি ডিরেক্টই কিনে। এক্ষেত্রে কিন্তু শিল্প পণ্যের ক্ষেত্রে মাঝখানে বন্টন প্রণালী অতটা দীর্ঘ হয় না। একমাত্র আমরা যারা ভোগ করি, অর্থাৎ যে কোনো পণ্য ভোগ করি, সেই ভোগের পণ্যটা মূলত দীর্ঘ বন্টন প্রণালীর মাধ্যমে যায়। ওকে, সো 3 নম্বর প্রশ্ন, কোনটির একাধিক শাখা থাকে? আমরা ফিনান্সেও পড়েই বা আমরা হচ্ছে অন্যান্য বিষয়েও দেখি যে আহ, আমাদের ফিনান্সে আমরা হচ্ছে ব্যাংকের চ্যাপ্টার যখন পড়ি, যাদের ফিনান্স ছিল অথবা আমরা ব্যাংক সম্পর্কে নর্মালি যাদের ধারণা আছে, আমরা কি করি? আমরা দেখি যে ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক কিন্তু আমাদের প্রত্যেকের বাড়ির আশেপাশে কিন্তু ইসলামী ব্যাংক আছে। এখন এই ইসলামী ব্যাংকটা গঠিত হয়েছে, হেডকোয়ার্টার ধরো ঢাকাতে আছে মতিঝিলে, কিন্তু প্রত্যেকটা এলাকাতে কিন্তু একটা একটু করে কি আছে, শাখা আছে। সো নর্মালি এই ধরনের যে আহ, আমরা এটা ব্যাংক দিয়ে বুঝিয়েছি, এই ধরনের যদি কোনো দোকান থাকে, অর্থাৎ আমাদের পণ্য বিক্রির যে দোকান, সেই দোকানটা থাকে, সেই ধরনের দোকানকে আমরা কি বলি? সেই ধরনের দোকানকে আমরা বলি মূলত চেইন স্টোর, বা এর বাংলা নাম হচ্ছে বিপণীমালা। ওকে, বিপণীমালা। এখানে কি হয় মূলত, মালিক, এখানে মালিক যে আছে, মালিক থাকবে একজন, মালিক থাকবে একজন, এবং সেই পরিচালনা করবে, সেই পরিচালনা করবে, কিন্তু এর বিভিন্ন শাখা থাকবে। আমরা যদি উদাহরণ হিসেবে বলতে চাই, তাহলে আমরা কিন্তু ওই যে আমাদের বাসার পাশে আমরা যদি দেখি স্বপ্ন, তারপরে মিনা বাজার, এই ধরনের যে স্টোরগুলো আছে, এটা কিন্তু আমাদের সবগুলো, আমি কিন্তু এই যে আমাদের হচ্ছে এই, ঢাকাতে কাটা বনে হচ্ছে তো আমাদের অফিসটি রয়েছে, এই অফিসের পাশে এই যে তোমার সোনারগাঁও রোডের ওখানে গেলে আমি স্বপ্নের একটা আউটলেট পাবো। তারপরে তুমি যেখানে আছো তোমার বাসার পাশে, তো যদি খুব প্রত্যন্ত অঞ্চল না হয় তাহলে কিন্তু তোমার বাসার পাশে জেলা শহরে কিন্তু একটি এই যে স্বপ্ন বা আগোরা বা মিনা বাজারে একটা দোকান দেখতে পাবো। অর্থাৎ যে দোকানগুলোর মূলত একাধিক শাখা থাকে সেগুলোকে আমরা বলি চেইন স্টোর। ওকে, সো পরের এমসিকিউটা যদি আমরা দেখি, পণ্যের ডিজাইন করার সময় কোনটির ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়? সো এখানে বলছে যে পণ্যের ডিজাইন, অর্থাৎ আমি যে পণ্যটা নিয়ে কাজ করব, এই পণ্যের ডিজাইন করার সময়, ধরো যে এই যে আমরা তোমাদের জন্য একটা কোর্স লঞ্চ করেছি, সি ইউনিট, এক্সিলেন্ট অনলাইন কোর্স। সো এই কোর্সটা যে আমরা ডিজাইন করেছি, এই ক্ষেত্রে আমরা কাদেরকে ফোকাস করেছি? তোমরা যারা স্টুডেন্ট আছো তাদেরকে ফোকাস করেছি, এবং তোমরা কি চাচ্ছ, তোমাদের কোনটাতে সুবিধা হবে, এবং তোমাদের কি বলা যায়, যেমন এখনকার যুগে অনলাইনে ক্লাস করা কিন্তু একটা ফ্যাশন হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে 5 বছর বা 6-7 বছর আগেও কিন্তু সকলের হাতে এভাবে মোবাইল ফোন অ্যাভেলেবেল ছিল না। তখন তাকে যখন ক্লাস করতে হতো বা তাকে প্রিপারেশন নিতে হতো, তাকে অবশ্যই ঢাকা শহর বা স্থানীয় যে বিভাগীয় শহর যেখানে হচ্ছে কোচিং হয় সেখানে ছুটতে হতো। কিন্তু এখন ফোনের যে অ্যাভেলেবিলিটি এটা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আমরা বাসায় বসেই কিন্তু কি করতে পারছি, আমরা অনলাইনে হচ্ছে ক্লাস করতে পারছি। সো এই যে চলতি একটা ফ্যাশন যে আমরা এখন মোবাইল ফোন হাতের কাছে পাচ্ছি, সো আমরা কিন্তু এখন অনলাইনে তোমাদেরকে কি করছি, কোর্স অফার করতেছি। সো আমরা এই যে অনলাইনে কোর্স তোমাদেরকে অফার করতেছি, এটা কিন্তু তোমাদের যে চাহিদা সেইটা, এবং হচ্ছে এখন বর্তমানে যে ফ্যাশনটা, অর্থাৎ বর্তমানে কি চলতেছে এটার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদেরকে অনলাইনে কোর্স অফার করতেছি। কারণ অফলাইনের যে পার্টটা এটা কিন্তু আগে ছিল, আগে অনলাইনের পার্টটা ছিল না। সো এখন নতুন করে অনলাইনের যে পার্টটা আসছে এটা হচ্ছে চলতি একটা ফ্যাশন। সো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পণ্য ডিজাইন করার ক্ষেত্রে আমাদের মূলত ক্রেতাদের যে রুচি এবং হচ্ছে ফ্যাশন, এই দুইটার উপর, চলতি ফ্যাশন, এই দুইটার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। ওকে, রুচি এবং চলতি ফ্যাশন। সো বাকিগুলো আমরা যদি তাহলে দেখি যে এখানে চলতি ফ্যাশন
অপশনে আছে, বাকিগুলো কেন হলো না? ক্রেতার সংখ্যা, ক্রেতার সংখ্যা মূলত হচ্ছে তোমার উৎপাদনের সময় ডিসাইড করা হয়। এটা কোন সময় ডিসাইড করা হয়? উৎপাদনের সময়। কারণ যে আমি কত পরিমাণ উৎপাদন করব, ডিজাইনের সময় আসলে এটা চিন্তা করা হয় না। কারণ ডিজাইন তুমি যেটাই করো না কেন, একটা পণ্যের জন্য সেম ডিজাইন থাকবে, 10টা পণ্যের জন্য সেম ডিজাইন থাকবে। উৎপাদনের সময় এটা উৎপাদন ব্যবস্থাপনার একটা পার্ট, অর্থাৎ পণ্য ডিজাইন করার হয়ে যাওয়ার পরের একটা জিনিস। এবং বিনিয়োগ হচ্ছে তোমার তুমি যে পণ্যটা ডিজাইন করবে এর আগের একটা বিষয়, অর্থাৎ বিনিয়োগের কাজ কিন্তু ডিজাইনের সাথে সম্পৃক্ত না। অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে বাকি তিনটা অপশন ছিল এটা কিন্তু হচ্ছে না। সো পণ্যের ডিজাইন করার সময় কোনটির উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত? চলতি ফ্যাশনের উপরে বেশি গুরুত্ব দেওয়া উচিত। ওকে। সো পরের প্রশ্ন যদি আমরা দেখি, বিপণন গ্রাহকের জন্য কি সৃষ্টি করে? হ্যাঁ, বিপণন, আমরা নর্মালি আমাদের একটা ভুল ধারণা আছে। আমরা কোথাও শপিং এ গেলে আমরা কি বলি? মার্কেটিং করতে যাচ্ছি। সো ওই মার্কেটিং আর আহ, কি বলে, শপিং এক না। আমরা বাজারে যেটা করতে যাই সেটা হচ্ছে শপিং। সো ওইটাকে আমরা মার্কেটিং বলবো না। মার্কেটিং হচ্ছে এই বিপণন, অর্থাৎ আমাদের পণ্যের যে উৎপাদন, উৎপাদন করার পরে উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত সকল কাজকে আমরা বলি বিপণন। সো বিপণন কিন্তু একটা ভ্যাস্ট একটা জিনিস। ওকে। সো বিপণন গ্রাহকের জন্য কি সৃষ্টি করে? সো আমরা এখান থেকে হচ্ছে দেখি যে কি কি অপশনে আছে। ব্যয়, সেবা, পণ্য, বিপণন, এইগুলো হচ্ছে সরবরাহ করে। এই পণ্য, সেবা, এগুলো সরবরাহ করে আর এটার জন্য ক্রেতার ব্যয় হয়। কিন্তু বিপণন আসলে ক্রেতার জন্য কি সৃষ্টি করে? সৃষ্টি করে হচ্ছে ভ্যালু। অর্থাৎ এই ভ্যালুটি কি আমরা সবাই জানি, আমাদের বইয়ে আছে যে আমি যে সুবিধা পাবো পণ্যটা থেকে, আমি যে সুবিধা পাবো এবং এই পণ্যটার জন্য আমি যে টাকাটা ব্যয় করব, এই দুইটার যে পার্থক্য, এই পার্থক্যটাই আমরা কি বলছি? ক্রেতা ভ্যালু। অর্থাৎ আমি যে একটা পণ্য তৈরি করলাম, এই পণ্যটা আসলে ক্রেতার জন্য কতটুকু উপযোগী, অথবা ক্রেতার যে চাহিদা আছে সেটা কতটুকু পূরণ করতে পারে, সেটাকে আমরা বলছি ক্রেতা ভ্যালু। এবং বিপণন ক্রেতার জন্য এই ভ্যালুটাই সৃষ্টি করে। ওকে। সো পরের প্রশ্ন দেখি, উৎপাদন ব্যবস্থাপনার লক্ষ্য কি? প্রধান লক্ষ্য কি? সো আমাদের এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, কারণ এর মধ্যে হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার লক্ষ্য, কিন্তু অন্যান্য যে লক্ষ্যগুলো আছে সেগুলো কিন্তু দেওয়া থাকবে। কিন্তু তোমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে প্রধান লক্ষ্য কি, যখন এটা উল্লেখ থাকবে তখন আমাদেরকে প্রধান লক্ষ্যটাই খুঁজে বের করতে হবে। সো আমরা দেখি, গ্রাহকদের সময় মতো পণ্য সরবরাহ করা। এখন গ্রাহকদের পণ্য সরবরাহ করাটা হচ্ছে কাদের কাজ? মেইনলি হচ্ছে বিক্রয় ব্যবস্থাপনার কাজ। কারণ উৎপাদন করার পরেই তো পণ্যটা ক্রেতার কাছে পৌঁছানো হবে। সো উৎপাদন না করলে তো সময় মতো ক্রেতার কাছে পৌঁছানো যাবে না। এই জন্য উৎপাদনের পার্ট আলাদা এবং হচ্ছে আমাদের ইসের পার্ট কি বলে, বিক্রয়ের পার্ট আলাদা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু বইয়ের নামের মধ্যেই দেখানো আছে যে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। তার মানে উৎপাদন ব্যবস্থাপনা একটা পার্ট, উৎপাদন করার পর আগ পর্যন্ত, অর্থাৎ পণ্য তৈরি করার আগ পর্যন্ত একটা পার্ট, এবং ওই পণ্যটা ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত আরেকটা পার্ট। তো পণ্যটা ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত যে পার্টটা, ওই পার্টটাকে আমরা বলি বিপণন। ওকে। সো এটা মেইনলি হচ্ছে বিপণনের মধ্যে যাবে, উৎপাদন ব্যবস্থাপনার মধ্যে এটা যাচ্ছে না। এরপরে বাকি যে ওপরের তিনটা, এটা কিন্তু উৎপাদন ব্যবস্থাপনার লক্ষ্য হতে পারে। যেমন শ্রমিকের দক্ষতা বৃদ্ধি, হ্যাঁ, আমার যে শ্রমিক কাজ করে তাদের দক্ষতা বৃদ্ধি। তারপরে মেশিনের ডাউন টাইম কমানো, অর্থাৎ মেশিনের যে কার্যক্ষমতা এটা বাড়ানো বা কমানো, এটাও কিন্তু উৎপাদন ব্যবস্থাপনার লক্ষ্য হতে পারে। এবং উৎপাদন খরচ হ্রাস, এই তিনটাই কিন্তু আমরা দেখতে পাই যে উৎপাদন ব্যবস্থাপনার লক্ষ্য হতে পারে। কিন্তু এই তিনটার মধ্যে আসলে প্রধান লক্ষ্য কোনটা? আমরা ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনায় উৎপাদনশীলতা নামে একটা জিনিস পড়েছি যে আমি কত কম খরচে কত বেশি উৎপাদন করতে পারতেছি। অর্থাৎ আমি একটা পণ্য তৈরি করব, একটা মানসম্মত পণ্য তৈরি করব, কিন্তু আমার খরচটা কত কম হচ্ছে, আমার দক্ষ শ্রমিক ব্যবহার করছে, আমার কাঁচামালের অপচয় কত কম হচ্ছে। এর মাধ্যমে আমার যে পণ্যটা ছিল, এই পণ্যটা আমি তৈরি করছি কিন্তু আমার খরচটা কমে আসতেছে। এটা কিন্তু আমার উৎপাদন ব্যবস্থাপনার মেইন লক্ষ্য হওয়া উচিত। অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপক যে চাই থাকে, সে চাই যে কম খরচে যেন ভালো পণ্য উৎপাদন হয়, এজন্য তার প্রধান লক্ষ্য থাকে উৎপাদন খরচ হ্রাস। ওকে। সো তোমরা যারা আছো, তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে আমাকে বলতে পারো। ওকে। এর মধ্যেই তোমরা আনমিউট করে আমাকে প্রশ্নের জন্য বলতে পারো, আমি ইনশাল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার। না ভাই, পারতেছি ভাই, কারণ আর কোশ্চেন ওকে, করতেছি না। ঠিক আছে।
আর আশা করি যে হচ্ছে অ্যাডমিশন জার্নিটা তোমাদের খুব ভালোই হবে। আমরা চেষ্টা করব তোমাদেরকে হচ্ছে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানোর, এবং তোমাদের জন্য কোনো জায়গায় কোনো হচ্ছে কমতি না থাকে। অনেকের থাকে বেসিকেই প্রবলেম থাকে, অনেকের আবার হচ্ছে বেসিক ক্লিয়ার থাকে, সেখান থেকে অ্যাডভান্সে যেতে চাই। সো আমরা দুই দিকটাই ফোকাস রাখবো ইনশাল্লাহ। ওকে, পরের প্রশ্ন রিয়াদ হচ্ছে ভাই, আইএসও একটা এর। কথা ছিল। হ্যাঁ। হ্যাঁ, আমরা তো মানে কোর্সে যে এনরোল করছি এখনো তো কিছু পাইনি আর কি। আমাদের সিউনেটের গিফট গুলো কবে থেকে দেওয়া হবে? ও আচ্ছা, আপনি হচ্ছে এনরোল করছেন, আপনাদের ওটা হচ্ছে অন দা ওয়ে আছে। ওটা খুব দ্রুতই দেওয়া হবে ইনশাল্লাহ। মানে ঠিক। এনরোল করার সাথে সাথে ওটা আমাদের লিস্ট ডাউন হয়ে যায়, এরপরে হচ্ছে ওটা ওই হ্যাঁ, কুরিয়ারে একটু। এনরোল করছি তো 25 তারিখ, আজকে অনেক দিন হয়ে গেছে তো এই জন্য আর কি জিজ্ঞেস করলাম। ওকে, আপনি হচ্ছে তাহলে আমাদের ওই যে ডাউট সলভের যে গ্রুপটা আছে সেখানে আপনি একটু জানাই রাখবেন। ঠিক আছে। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ ওখান থ্যাংক ইউ। থেকে সমাধান পেয়ে যাবেন। ওকে। সো আইএসও এর পূর্ণরূপ কি? আইএসও মূলত কি? আইএসও হচ্ছে একটি মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। ওকে। আমরা হচ্ছে নর্মালি বাংলাদেশে হচ্ছে বিএসটিআই নাম শুনছি, বিএসটিআই। বাংলাদেশে কিন্তু আমরা বিএসটিআই যে কোনো পণ্য, আমরা কিন্তু অধিকাংশ পণ্য যখন হচ্ছে, বিশেষ করে এই যে আমরা যারা চিপস খাই বা হচ্ছে অন্যান্য যে কোনো জিনিস আমরা হচ্ছে পাশের দোকান থেকে কিনি, জুস বা ইত্যাদি, সেখানে হচ্ছে আমাদের এই যে তিন কোণা মতো একটা সাইন থাকে, নিচে হচ্ছে এরকম বিএসটিআই লেখা থাকে। অর্থাৎ এটা মূলত কি, বিএসটিআই এই বিষয়টা হচ্ছে মূলত আমাদের হচ্ছে আমার এই যে পণ্যটা, এই পণ্যটা মান নিয়ন্ত্রণকারী সংস্থা থেকে অনুমোদিত কিনা, অর্থাৎ এই পণ্যটার মান ঠিক আছে কিনা, বিভিন্ন মানের যে ক্যাটাগরি আছে সেই অনুযায়ী এই পণ্যের মানটা ঠিক আছে কিনা, এটা মূলত আমাদের ওই বিএসটিআই, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, এনারা হচ্ছে ঠিক করে। সো এরকম বাংলাদেশে যেমন একটি প্রতিষ্ঠান রয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড একটি প্রতিষ্ঠান রয়েছে, সেটা হচ্ছে আইএসও। এই আইএসও এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। ওকে। এরা এরা হচ্ছে ইন্টারন্যাশনালি মান নির্ধারণ করে এবং নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমরা দেখি যে বিভিন্ন পণ্য কিন্তু এদেশ থেকে ওদেশে রপ্তানিও হয়। সো এই ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এই পণ্যগুলোর মান নিয়ন্ত্রণের ব্যবস্থা করে এই আইএসও। ওকে। সো পরের প্রশ্ন যদি দেখি, পরের প্রশ্ন বলছে নিচের কোনটি উৎপাদন ব্যবস্থাপনার কাজ নয়? আমি আবারও বলেছি যে উৎপাদন ব্যবস্থাপনা এবং হচ্ছে বিপণন আলাদা জিনিস। ওকে। সো আমরা যদি দেখি পণ্যের ডিজাইন, হ্যাঁ, উৎপাদন করতে গেলে পণ্যের ডিজাইন কিন্তু আমাদের করা লাগবে। ওকে। তারপরে হচ্ছে কারখানা বিন্যাস, আমি যেখানে হচ্ছে কারখানাটা, মানে যেখানে আমার পণ্য উৎপাদন করব, সেখানকার বিন্যাসও আমার উৎপাদন ব্যবস্থাপনার সাথে জড়িত। মজুদ নিয়ন্ত্রণ, আমার উৎপাদন করতে গেলে যে কাঁচা মাল লাগবে সেটা যে এক জায়গায় মজুত করে রাখা হয়, ওইটার একটা নিয়ন্ত্রণও কিন্তু আমার এটার মধ্যে। কিন্তু বিক্রয় পরিকল্পনা যে বিষয়টি রয়েছে, বিক্রয় পরিকল্পনা আমি একটু আগে বলেছিলাম যে উৎপাদনের কাজে আলাদা, বিক্রয়ের কাজ কিন্তু আলাদা, এটা মূলত আমাদের বিপণনের পার্টে চলে যাচ্ছে। যার কারণে আমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে বিক্রয় পরিকল্পনা। ওকে। তারপরে প্রশ্ন, নিচের কোনটি উৎপাদনের উপকরণ উপাদান নয়? উৎপাদনের উপাদান নয়। আমরা কিন্তু দেখি যে আমাদের উৎপাদন করতে গেলে আসলে মূলত কোন জিনিসটা বেশি দরকার। অর্থাৎ উৎপাদন করতে গেলে উৎপাদনের যে চারটি উপাদান রয়েছে সেই চারটি উপাদানের মধ্যে আসলে এখানে কোনটি ওই চারটির মধ্যে নাই। সো কোনো পণ্য উৎপাদন করতে গেলে আমাদের কি লাগবে? আমাদের হচ্ছে ভূমি লাগবে। ওকে। ভূমি, যেটার উপরে আমি হচ্ছে কারখানা দিব। আমার শ্রমিক লাগবে। ঠিক আছে। এরপরে আসো নিচের দুইটা পার্ট, এইটা একটু কনফিউজিং। সো আমরা কোনো কিছু যদি উৎপাদন করতে চাই, আমরা চাইলে কিন্তু হাতে উৎপাদন করতে পারবো, অথবা উন্নত প্রযুক্তি ছাড়াও উৎপাদন করতে পারবো। কিন্তু কোনো পণ্য উৎপাদন করতে গেলে সেই পণ্যটা উৎপাদন করার উদ্যোগ যদি আমি গ্রহণ না করি, তাহলে কিন্তু সেই পণ্যটা উৎপাদন হবে না। সো এক্ষেত্রে উদ্যোগকে আমরা আমাদের ইসের মধ্যে রাখতেছি, উৎপাদন উপকরণ, কিন্তু প্রযুক্তি ছাড়াও কিন্তু আমরা কি করতে পারি? উৎপাদন করতে পারি। ওকে। সো পরের প্রশ্নে যদি আমরা যাই, ইন্টারনেটের মাধ্যমে পণ্যের ক্রয় বিক্রয়কে কি বলা হয়? সো এটা একটু কনফিউজিং, তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করো তো, যে এটা কি অ্যান্সার হবে। এখানে দুইটা কনফিউজিং, একটা হচ্ছে ই বিজনেস, ই কমার্স, এর মধ্যে কোনটা হবে? আমাদের সাথে যারা কানেক্টেড আছো জুমে বা হচ্ছে ফেসবুকে, তোমরা হচ্ছে একটু উত্তর করার চেষ্টা করো তো। এটা কি ই বিজনেস হবে, ই পোর্টাল হবে, পেপাল নাকি ই কমার্স? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? যারা আছো একটু ট্রাই করো।
ওকে। ই কমার্স। আচ্ছা, হ্যাঁ তোমরা অ্যান্সার করতেছিলা, ওকে। সো হ্যাঁ, আহ, রাতুল লিখেছে টেন্ডি। ওকে, হ্যাঁ তোমাদের অ্যান্সার মোটামুটি ঠিকই আছে। এখন ই কমার্স হইলো কিন্তু ই বিজনেস হইলো না, এটার কারণ কি? সো আমরা কিন্তু জানি যে বিজনেস মূলত কি। বিজনেস হচ্ছে সামেশন অফ আই, সামেশন অফ ট্রেড অ্যান্ড সামেশন অফ অক্সিলারি টু ট্রেড, এই সবগুলোর যোগফল হচ্ছে আমাদের বিজনেস। কিন্তু কমার্স কি? কমার্স বলতে আমরা মূলত কি বুঝি? বাণিজ্য। সো বাণিজ্যের কাজ মূলত এই ক্রয় বিক্রয়, অর্থাৎ ক্রয় বিক্রয়ের পার্টটুকু শুধু বাণিজ্যকে ইন্ডিকেট করে। ঠিক আছে, আর যদি আমরা ব্যবসায় বলতাম তাহলে টোটাল বিষয়টাকে ইন্ডিকেট করতো, যার কারণে আমরা এটাকে ই কমার্স বলবো। আর ই পোর্টাল বা পেপাল হচ্ছে পেমেন্ট বা হচ্ছে তোমার আদার্স কাজে ব্যবহার করা হয়। ওকে। সো পরের প্রশ্ন যদি আমরা দেখি যে মৌলিকীকরণের প্রাথমিক কাজ কি? মৌলিকীকরণের প্রাথমিক কাজ কি? অর্থাৎ আমি যে মৌলিকীকরণ করব মানে আমার পণ্যটা প্যাকেট করব, এই প্যাকেট করার মেইন কাজটা কি? সো প্যাকেট করা কিন্তু অনেকগুলো কাজ থাকতে পারে। একটু আগে একটা প্রশ্ন দেখেছিলাম যে উৎপাদন ব্যবস্থাপনার লক্ষ্য কি আর প্রধান লক্ষ্য কি। সো এখানেও কিন্তু এরকম যে মৌলিকীকরণের প্রাথমিক কাজ কোনটি, এর মধ্যে কিন্তু মৌলিকীকরণের অনেকগুলো কাজ থাকতে পারে, তার মধ্যে থেকে প্রাথমিক কাজ কোনটি? সো আমরা দেখি ক্রেতা আকর্ষণ। হ্যাঁ, মৌলিকীকরণের মাধ্যমে যে পণ্যের আহ মোড়ক যত ভালো হয় বা যত কালারফুল হয়, দেখবা যে বাচ্চারা সেটা বেশি পছন্দ করে। এরপরে ক্রেতা সন্তুষ্টি, মোড়ক ভালো হলে ক্রেতার সন্তুষ্টি হতে পারে। তারপরে হচ্ছে ক্রেতা প্ররোচনা। হ্যাঁ, আমি ক্রেতাকে হচ্ছে যদি আমার মোড়কটা ভালো হয়, ক্রেতা কিন্তু কিনতে আগ্রহী হবে। প্যাকেজিং এর উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আমরা হচ্ছে ক্যাভিয়ার বা হচ্ছে কি বলে এই যে এক ধরনের দামি মাছ আছে। সো ওই দামি মাছ এরকম এরকম একটা বক্সের মধ্যে থাকে, কিন্তু এই বক্সটা আবার আরেকটা বক্স দিয়ে ই করা থাকে, কিন্তু পণ্য থাকে এতটুকু, কিন্তু সেই পণ্যের বক্সিং থাকে অনেক বড়। সো এটা কিন্তু কেন করা হয়? ক্রেতাকে প্রচারণা দেওয়ার জন্য, প্ররোচনা। ওকে। সো আমরা বিজ্ঞাপনের মেইন লক্ষ্য হিসেবে যেটা দেখতে পাই সেটা হচ্ছে পণ্যের সুরক্ষা। আমাদের এই সরি বিজ্ঞাপন না, মৌলিকীকরণ, মানে আমরা যে পণ্যটাকে মুড়ে দিলাম, এটার মেইন লক্ষ্যই হচ্ছে আমার পণ্যকে সুরক্ষা দেওয়া। এটা থেকে এখন বর্তমানে হচ্ছে ক্রেতাকে প্রচারণা দেওয়া বা হচ্ছে ক্রেতা আকর্ষণ বা ক্রেতা সন্তুষ্টি, এগুলোকে বেশি ফোকাস দেওয়া হচ্ছে। কিন্তু মূলত মৌলিকীকরণের প্রাথমিক যে লক্ষ্যটা সেটা হচ্ছে এই পণ্যের সুরক্ষা। এটাই মেইন লক্ষ্য হওয়া উচিত। আমরা হ্যাঁ, যে দেখি যে তাহলে কি ক্রেতার আকর্ষণ যেটা সেটা কি কাস্টমাইজেশন হবে না? ক্রেতা আকর্ষণ হচ্ছে তুমি চাইলে এটা এটা হচ্ছে মৌলিকীকরণের একটা পার্ট হইতে পারে, কিন্তু এটা ডিরেক্টলি বিজ্ঞাপনের সাথে বেশি রিলেটেড। বিজ্ঞাপনে ক্রেতা আকর্ষণ করা হয়। ওকে। ঠিক আছে ভাই। ওকে। সো 24-25-এর লাস্ট প্রশ্নটা দেখি যে 4P এর প্রবক্তা কে? সো এটা একটা একটা ডিরেক্ট মানে একটা ডিরেক্ট প্রশ্ন। এটা আমরা যদি একটু মনে রাখি যে ইজে ম্যাককার্থি, ইনি হচ্ছে এই 4Pটা দিছে। এটাকে 4P কে আমরা মেনলি কি বলি? এটা আমাদের বিপণন মিশ্রণ। অর্থাৎ আমরা বিপণনের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো ইউজ করতে পারি, যদি আমরা দেখি যে 4P অর্থাৎ 4টা P আমরা হচ্ছে এখানে নিয়ে কাজ করি মেইনলি। প্রথমটা কি বলতে পারি আমরা? প্রথমটা বলতে পারি হচ্ছে প্রোডাক্ট, এরপরে আমরা প্রাইস, এরপর হচ্ছে প্লেস, আর 4 নম্বর হচ্ছে প্রমোশন। ওকে। সো আমার পণ্যের মধ্যে কি কি থাকবে? পণ্যের মূল্য কেমন হবে, পণ্যটা কিভাবে পৌঁছানো হবে, এবং পণ্যের যে জ্ঞানগত বাধা অর্থাৎ পণ্য সম্পর্কে ক্রেতাদেরকে কিভাবে জানানো হবে, এই বিষয়টা মেইনলি এই 4P এর অন্তর্ভুক্ত। ওকে। সো এটার প্রবক্তাকে ইনি হচ্ছে ইজে ম্যাককার্থি। ওকে। যদিও হচ্ছে আমাদের বিপণনের আমরা জনক বলি ফিলিপ কটলারে, কিন্তু হচ্ছে বিপণনের অনেক পার্টি, বাইরের অনেক মানুষ হচ্ছে সেই সম্পর্কে অনেক ধারণা দিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে এই যে ইজে ম্যাককার্থি, তিনি হচ্ছে 4P এর ধারণা দেয়। সো আমাদের 24-25-এর প্রশ্ন বিশ্লেষণ মোটামুটি শেষ হয়ে গেছে। এখন যদি এটার উপরে তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। এরপরে আমরা হচ্ছে 24-25-এর বাতিলকৃত যে প্রশ্ন আছে সেটা নিয়ে শুরু করবো ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে।
এরপরে আমরা যদি 24-25-এ চলে যাই, এই যে যে প্রশ্নটি বাতিল করা হয়েছিল সেই প্রশ্নটা যদি আমরা বিশ্লেষণে চলে যাই, তাহলে আমরা কি দেখতে পাই? প্রথম প্রশ্ন বলছে, সো তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো, একটু জানাও তো যে 12টা যে তোমরা সলভ করলে, এটার মধ্যে থেকে কার কয়টি হয়েছে, বা সর্বোচ্চ কে ভাই কয়টা আমার সলভ? 9টা হয়েছে। 9টা হয়েছে। তারপরে আর কে? অন্য অন্যরা যারা আছো, ওকে, হ্যাঁ, একটু জানাও কার কয়টা হয়েছে। তোমার 9টা হয়েছে, তার মানে আমরা যদি তোমার 9টাকে নিয়ে একটু কথা বলি, অর্থাৎ তুমি 9 পেয়েছো, 12-র মধ্যে 9 পাওয়া মানে কত পার্সেন্ট? হুম, 12-র মধ্যে 9 পাওয়া কত পার্সেন্ট? 75%। আমি কি বলেছিলাম যে 70% মার্ক ইজ গুড এনাফ। সো তোমরা এইভাবে যদি, মানে এমন না যে তুমি 9তেই সন্তুষ্ট থাকবে, এমন তোমাকে কি করতে হবে, 12তে 12 করার টার্গেট টার্গেট করতে হবে, কিন্তু সাবজেক্ট ওয়াইজ যদি সবগুলোতে তুমি এভাবে 70+ এনশিওর করতে পারো, আশা করি যে তোমার একটা সিট কনফার্ম হবে। ওকে। ইনশাল্লাহ ভাই। সো ইংরেজি, বিশেষ করে তোমরা সি ইউনিটে যারা আছো তারা ইংরেজিতে বেশি ফোকাস দাও, এবং অ্যাকাউন্টিং, এই দুইটা বিষয়ে বেশি ফোকাস দিবে, এবং ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এ কোনো প্রকার ভুল করা যাবে না। মানে হচ্ছে ম্যানেজমেন্ট মার্কেটিং সহজ বলে যে আমরা পড়বো না, এমন না। সো এইটা কিন্তু সবচেয়ে বড় ভুল, যারা হচ্ছে ভুল করে তারা এই কাজটা করে, যে ম্যানেজমেন্ট মার্কেটিং সহজ কিন্তু সহজ বলে রেখে দেয়, পড়ে না, যার কারণে হচ্ছে এইখানে যে একদম ইজি মার্কগুলো সেগুলো তারা হারায়। ওকে। সো এইগুলোতে ফোকাস করতে হবে, এবং ইংরেজির জন্য তো তোমরা দেখছোই যে আমাদের হচ্ছে বাকি ভাই আছে, তারপরে আসলাম আছে, তারপরে হচ্ছে তোমার বাংলার জন্য রিয়াসাত আছে, মাহফুজ ভাই আছে। ঠিক আছে। তো বাংলা ইংরেজি এগুলোতে ফোকাস দিবা, পাশাপাশি এগুলোর জন্য ছেড়ে দিও না, এবং অ্যাকাউন্টিং তো বলার লাগতেছে না যে অ্যাকাউন্টিং এ ফোকাস করতে হবে। ওকে। সো আমরা হচ্ছে এই প্রশ্নে আসি। পণ্য থেকে পণ্য থেকে পণ্যের প্রাপ্ত অনুভূতি সুবিধা ও সরি, দুইবার আসছে। পণ্য থেকে প্রাপ্ত সুবিধা এবং পণ্যের জন্য ব্যয়িত অর্থের পার্থক্যকে কি বলে? আমরা একটু আগেই কিন্তু একটা প্রশ্ন সলভ করলাম, সেখানে ভ্যালু যখন তোমাদেরকে পড়াচ্ছিলাম, তোমরা যদি একটু দেখো, এই যে ভ্যালু যখন পড়াচ্ছিলাম, এই ভ্যালু পড়ানোর সময় কিন্তু আমি এটা বলেছি, এই প্রশ্নটা হচ্ছে 2024-25-এর মেইন প্রশ্ন, অর্থাৎ বাতিলকৃত প্রশ্নের পরে যে প্রশ্নটা হয়েছে। সো আমরা এখন যে 1 নম্বরে যে প্রশ্নটা দেখলাম, ওটা মনে হয় মেইনলি হচ্ছে বাতিলকৃত যে প্রশ্ন। সো ওই প্রশ্নের যে 1 নম্বর প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটা আবার নতুন যে প্রশ্ন, সেই প্রশ্নের 5 নম্বরে চলে আসছে। সো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করার উপকারিতাটা বুঝতে পেরেছো, যে এটা আমাদের পরে, মানে এটা একদম লেটেস্ট প্রশ্ন, আর এটা হচ্ছে তার আগের প্রশ্ন, এটা হচ্ছে তার আগের প্রশ্ন। এই প্রশ্নটা ডিরেক্টলি ওখানে উঠাই দিছে। সো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের উপরে জন্য একটা তোমাদের কি বলে, একদম ফুল একটা ধারণা থাকে, যার কারণে তোমরা কিন্তু অনেক প্রশ্নেই হুবহু কমন পাবা, আবার অনেক প্রশ্ন থাকবে যে আমরা যখন অপশনগুলো সলভ করব, ওই অপশনের মধ্যে অনেকগুলোর উত্তর থাকবে। ওকে। সো তাহলে এটার উত্তর কি? ক্রেতা ভ্যালু। পণ্য ক্রেতার সি, ভ্যালু। ক্রেতা জি, ভ্যালু। ক্রেতার ক্রেতা ভ্যালু। ভ্যালু। ওকে। তো এটা আমরা উত্তর করতে পারছি। পরিবহন বিপণন মিশ্রণের কোন উপাদানের উপ উপাদান? আমরা যখন এই যে একটু আগে 4P পড়তেছিলাম, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, এটা হচ্ছে আমাদের বিপণন মিশ্রণ। এর যে উপাদান, এই চারটা হচ্ছে উপাদান। এই চারটার উপ উপাদান বলতে এই চারটার মধ্যে আবার কি কি আছে, অর্থাৎ পণ্যের মধ্যে কি আছে, মূল্যের মধ্যে কি আছে, স্থানের মধ্যে কি আছে, প্রসারের মধ্যে কি কি আছে, ওইগুলোকে আমরা বলবো উৎপাদনের উপকরণের উপ উপাদান। অর্থাৎ আমরা যদি এখানে লিখি যে পণ্য, মূল্য, এরপরে হচ্ছে স্থান, আর হচ্ছে প্রসার, এটা আমাদের এটা আমাদের কি, এটা আমাদের উপাদান। ওকে। সো এটা আমাদের উপাদান, আর এটার আন্ডারে যেগুলো আছে সেইগুলোকে আমরা বলবো উপ উপাদান। উপ উপাদান। ওকে। সো সেগুলো কি কি, আমরা যদি দেখি উপ উপ উপাদান গুলো কি কি। উপ উপাদান হচ্ছে পণ্যের মধ্যে আমরা কি কি বলতে পারি, পণ্যের যে ডিজাইন, ওকে, বৈশিষ্ট্য কেমন, পণ্যের বৈশিষ্ট্য। এরপরে আমরা কি দেখতে পাই, ব্র্যান্ড যদি নেম।
ওকে। সো মূল্যের মধ্যে আমরা কি কি দেখতে পাই? যেমন আমরা মূল্য ছাড় দেই, মেইন যে মূল্য সেই মূল্য, তারপরে নগদ মূল্য। ওকে, এগুলা। এরপরে আমরা স্থানের মধ্যে কি দেখি? এলাকা। ওকে, যে কোন কোন এলাকায় আমরা যাব বা কোন কোন অঞ্চলে আমরা যাব বা আমাদের পণ্যটা যাবে। আর প্রসারের মধ্যে আমরা কি কি দেখতে পাই? বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়। ওকে। সো এই যে আমরা দেখলাম যে এর মধ্য থেকে, দেখো তো, এই যে পরিবহন কোনটার মধ্যে যেতে পারে? আমরা যে পরিবহন দেখলাম, এই স্থান। পরিবহনটা মূলত কোনটার মধ্যে যাবে তাহলে? স্থান। থানা যাবে স্থানের স্যার, মধ্যে। হ্যাঁ। ওকে। সো আমাদের তাহলে রাইট অ্যান্সার কোনটি হচ্ছে? আমাদের রাইট অ্যান্সার হচ্ছে স্থান। ওকে। সো এগুলো আমাদের উপাদান, এগুলো আমাদের উপ উপাদান, তার মানে এগুলোর মধ্যে কোন কোনগুলো যেতে পারে। ওকে। সো আরো একটা প্রশ্ন কিন্তু ডিরেক্টলি না আসলেও কানেক্টেড ভাবে কিন্তু আরেকটা প্রশ্ন চলে আসছে। ওকে। সো পরের প্রশ্ন দেখি। পার্ট এর পূর্ণ রূপ কি? এই পার্ট মূলত আমরা নিয়ন্ত্রণের কাজে ব্যবহার করি। সো আমাদের উৎপাদন ব্যবস্থাপনায়, উৎপাদন নিয়ন্ত্রণ বা ইত্যাদি কাজে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি। আমাদের উৎপাদন কি আমাদের পরিকল্পনা মাফিক হয়েছে কিনা, সো এখানে মেইনলি হচ্ছে ফুল ফর্ম জানতে চাইছে। সো আমরা দেখলাম যে লাস্ট যে প্রশ্নটা দেখলাম একটু আগে, ওই প্রশ্নের মধ্যে একটা ফুল ফর্ম জানতে চাইছে, এই প্রশ্নের মধ্যে একটা ফুল ফর্ম জানতে চাইছে। সো একটা ডাইভার্সিফাইড কোয়েশ্চেন রাখার চেষ্টা করেছে, যেখানে ডিরেক্ট অ্যান্সার থাকবে, কোনো কিছুর ফুল ফর্ম জানতে চাইবে। সো এটার ফুল ফর্ম আমরা কি দেখি? যে প্রোগ্রাম ইভালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। অর্থাৎ আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এ। আমাদের কোনো একটা প্রোগ্রাম বা কোনো কিছু আমরা রান করেছি, সেটার ইভালুয়েশন করছি যে এটা আসলে কোন পর্যায়ে আছে, এবং ইভালুয়েশন করার পরে সেটার উপরে একটা রিভিউ দিচ্ছি। এই রিভিউ দেওয়ার যে টেকনিক এবং ইভালুয়েশন করার টেকনিক, এটাকে আমরা বলছি পার্ট। ওকে। গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? একদম খুবই ডাল ভাত একটা প্রশ্ন, তোমরা এটার অ্যান্সার দাও। সময়গত স্যার, সময়গত। সময়গত। সময় কত? ওকে, এটা নিয়ে তাহলে কথা বলার দরকার নেই। শিল্প হচ্ছে আমাদের রূপগত উপযোগ সৃষ্টি করে, পরিবহন স্থানগত পরিবহন। উপযোগ সৃষ্টি করে, আর আর সত্যগত সত্যগত হচ্ছে উপযোগ সৃষ্টি করে কি? ক্রয়। ক্রয় বিক্রয়। ওকে, এটা আমরা জি জানি। স্যার। ওকে। পরের প্রশ্ন। নিচের কোনটি স্থির ব্যয় নয়? সো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, আমরা অনেকেই স্থির ব্যয় দেখে অ্যান্সার করে দিই। সো আমাদের এটা করলে হবে না, আমাদেরকে পুরো প্রশ্ন ভালো মতো পড়তে হবে এবং এই নয়টাকে খেয়াল করতে হবে। সো এর মধ্যে চারটা অপশনের মধ্যে তিনটা অপশন আছে স্থির ব্যয় এবং একটা আছে স্থির ব্যয় নয়। সো আমরা যদি দেখি কারখানা ভাড়া, যে ব্যয়টা মূলত কালকে আমাদের, করাই ছিল। হ্যাঁ, এই যে ব্যয়টা হচ্ছে আমাদের কি বলে, একক প্রতি, আমরা বলতে পারি যে ব্যয়টা হচ্ছে আমাদের আহ স্থির থাকবে, মোট ব্যয় যেটা স্থির থাকবে। মোট ব্যয়, মোট ব্যয় যেটা স্থির জি থাকবে স্যার। সেটা আমরা বলি যে স্থির ব্যয়। ওকে। স্থির ব্যয়ের কিন্তু হচ্ছে একক প্রতি চেঞ্জ হইতে পারে। এটা আমরা অ্যাকাউন্টিং এ যখন হচ্ছে উৎপাদনের যে চ্যাপ্টারটি রয়েছে সেকেন্ড পেপারে, কালকে ওইটা যখন অ্যাকাউন্টিং এ এটা এরকম প্রশ্ন আসছিল। হ্যাঁ হ্যাঁ, সো আমরা অ্যাকাউন্টিং এর সাথে দেখো কিছুটা রিলেট করতে পারতেছি যে স্থায়ী ব্যয় যেটি রয়েছে, আমি যদি একটু তোমাদেরকে রিকাল করিয়ে দিই, স্থায়ী ব্যয় হচ্ছে মোট হচ্ছে স্থির, হুম। মোট হচ্ছে স্থির কিন্তু একক প্রতি হচ্ছে চেঞ্জ হইতে পারে। ওকে। একক প্রতি হচ্ছে, এটা হচ্ছে পরিবর্তনশীল। এটা তোমার ওই উৎপাদনের যে পরিমাণ আছে সেটার উপর ডিপেন্ড করে পরিবর্তন হবে। কিন্তু আমাদের যে পরিবর্তনশীল ব্যয় রয়েছে, পরিবর্তনশীল ব্যয়, এই পরিবর্তনশীল ব্যয়টা হচ্ছে এর উল্টা। অর্থাৎ এটা মোট হচ্ছে পরিবর্তনশীল, মানে মোট পরিমাণ সবসময় কি হবে? পরিবর্তন হবে। পরিবর্তনশীল। তো আমাদের একক পরিমাণ যেটি রয়েছে, একক পরিমাণ কি থাকবে? স্থির থাকবে, তাই তুমি যে কয়টা পণ্যই উৎপাদন করো না কেন। ওকে। জি সো স্যার। এটা আমরা ক্লিয়ার হইলাম। এখন যদি দেখি বিমা প্রিমিয়াম, এটাও আমাদের কি থাকে? মোট পরিমাণ কিন্তু সেম থাকে, প্রতি বছর আমাদেরকে একটা নির্দিষ্ট লেভেলের বীমা দিতে হয়। সো এটাও স্থির ব্যয়। তারপরে বেতন বেতন, ও স্থির। স্থির ব্যয়। একমাত্র কাঁচামালের যে খরচটা, এটা আমাদের কি হয়? একক প্রতি কি থাকে? পরিবর্তন। Fixed। একক প্রতি কি থাকে? কাঁচামালের ব্যয় একক প্রতি থাকে ফিক্স, এবং ফিক্স। মোট পরিবর্তনশীল। সো এটা আমাদের স্থির ব্যয় না। ওকে। জি স্যার। ওকে। সো পরের প্রশ্নে যাই। বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে কে থাকে? অর্থাৎ আমি যে আমার পণ্যটা উৎপাদন করার পরে এত হাবিজাবি কাজ করতেছি, এটা মূলত কার জন্য করতেছি? আমার যারা এজেন্ট আছে, পাইকার আছে,
উৎপাদক আছে না ভোক্তা আছে? কার বেনিফিটের জন্য আমরা করি মূলত? ভোক্তা। ভোক্তা। আমি যে পণ্যটা তৈরি করছি, আধুনিক বিপণনের প্রধান লক্ষ্য কি? আমাদের বিপণনের প্রধান লক্ষ্য কি? ভোক্তা। প্রধান লক্ষ্য কি? ভোক্তা বা ক্রেতা ভোক্তা বা ক্রেতা। সন্তুষ্টি। মানে আমার ক্রেতা বা ভোক্তা যারা আছে তাদের সন্তুষ্টি অর্জন করাই সন্তুষ্টি হচ্ছে আমার অর্জন মেইন করা। লক্ষ্য। হ্যাঁ। সো তাদের সন্তুষ্টি যদি আমি অর্জন করতে চাই, তাহলে আমাদের সবকিছুর কাজের মধ্যস্থলে অথবা কেন্দ্রে কে থাকবে? সেই ভোক্তাই থাকবে না? ভোক্তা থাকবে। জি স্যার। ওকে। সো রাইট আনসার তাহলে হচ্ছে ভোক্তা। ওকে, এরপরে কোনটি কার্যকারী বাজার বিভক্তিকরণের বৈশিষ্ট্য নয়? ওকে। সো আমরা বাজার বিভক্তিকরণের বৈশিষ্ট্য আমরা আমাদের হচ্ছে বইয়ে পড়েছি। সেক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের বাজার বিভক্তিকরণের বৈশিষ্ট্য কয়টা? পাঁচটা। পাঁচটি। পাঁচটার মধ্যে এখানে কোনটা কোনটা আছে দেখো তো। এই যে পরিমাপ যোগ্যতা, তারপরে পরিমাপ হচ্ছে যোগ্যতা, এরপরে প্রবেশযোগ্যতা, প্রবেশযোগ্যতা, তারপরে তারপরে হচ্ছে স্যার, আর হচ্ছে কর্মোপযোগী। নির্ভরযোগ্য, কর্মোপযোগী। হ্যাঁ। কর্মোপযোগী। আর এই জি স্যার, নির্ভরযোগ্যতা এটার প্রধান নির্ভরযোগ্য না। আনসার হবে। হ্যাঁ। আর এর বাইরে নির্ভর। আরো দুইটা আছে, যেমন হচ্ছে পর্যাপ্ততা আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ। পর্যাপ্তটা আছে, আর হচ্ছে পৃথককরণযোগ্য নাকি এরকম হ্যাঁ, কিছু। পৃথকীকরণ। সো এই পাঁচটা আমাদের বাজার বিভক্তিকরণের যে বৈশিষ্ট্য ছিল তার মধ্যে তিনটা এখানে আছে। এখানে আমাদের কোশ্চেনে চেয়েছিল নয় কোনটি। সো নির্ভরযোগ্যতা হ্যাঁ, হচ্ছে নয়। ওকে। এর জন্য কোনটি নির্ভরযোগ্য। পণ্যের কোনটি পণ্যের সত্যগত উপযোগ সৃষ্টি করে? ক্রয় এটা বিক্রয়, ক্রয় বিক্রয়। ক্রয় বিক্রয়, উপযোগ এটা নিয়ে সৃষ্টি কথা করে। বলার কিছু নাই। বাকিগুলো পরিবহন স্থানগত, গুদামজাতকরণ সময়গত, বিজ্ঞাপন হচ্ছে জ্ঞানগত বা গুদামজাতকরণ। প্রসারগত। ওকে। পরের প্রশ্ন। ক্রয় বিক্রয়। হ্যাঁ। ওকে। সো পণ্য বা সেবা তৈরিতে সর্বনিম্ন পরিমাণ সম্পদ ব্যবহারকে নিচের কোনটি দিয়ে বোঝায়? আমি যখন ম্যানেজমেন্টের ক্লাস নিয়েছিলাম এটা আমি খুব সুন্দর মতো বুঝিয়েছিলাম, কারো কি মনে আছে? দুইটা বিষয় বলেছিলাম, দক্ষতা কার্যকারিতা। কারো কি দক্ষতা মনে আছে? স্যার। দক্ষতা। জি স্যার। বলো তো, দক্ষতা কি জি আর স্যার, মনে কার্যকারিতা কি? আছে। স্যার বলো বলো, দক্ষতা একজন হলো বলো। যার কাজের প্রতি দক্ষ আছে, মানে সে কাজটা করতে পারবে, তার এটার প্রতি আর কি স্যার এক প্রকার বলা যায় যে তার প্র্যাকটিস আছে আর কি স্যার, সে কাজটা করতে পারবে, এটা কি স্যার দক্ষতা বলা যায় না? এটাতে স্যার তুমি কোন জেনারেল একটা কোন সেন্সে বললা। স্যার কোন কাজ সর্বনিম্ন সময়ে সর্বনিম্ন পরিমাণ সম্পদ হ্যাঁ ব্যবহার হ্যাঁ করে স্যার, মনে পড়ছে এখন। সঠিকভাবে সম্পন্ন করাই হলো দক্ষতা। ওকে। আর কার্যকারিতা? এটা স্যার ভুলে গেছি। কোনো ওকে। কাজের কোনো হ্যাঁ কাজের বলো। একটু এটা কাঙ্ক্ষিত লিখে দেন স্যার। ফলাফল হ্যাঁ, যে বলতেছিলা বলো। কোনো কাজের কাঙ্ক্ষিত ফলাফল লাভের জন্য প্রয়োজনীয় গুণ বজায় রাখার সঠিক কার্যক্রম হলো কার্যকারিতা। এই তুমি কি কোথাও থেকে দেখে দেখে বলতেছো আমাকে, নাকি তোমার মনে আছে? স্যার এটা আমার মনে হইতাছে, মেবি ভাইয়া আমার দেখে মনে দেখে হলো যে তুমি কোথাও বলতেছে। থেকে দেখে দেখে বলতেছো আমাকে। জি জি ভাই, মুস্তালিম ভাই প্রত্যেক সময় এরকমই, মানে মনে হয় যে ওকে। মুস্তালিম তো ভাই দেখে দেখে আনসার দিচ্ছে। ঠিক আছে। ওকে। সো আমি একটু দেখাই দুটো বিষয়, একটা হচ্ছে ইফেক্টিভনেস আর একটা হচ্ছে ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সি হচ্ছে দক্ষতা, আর ইফেক্টিভনেস হচ্ছে কার্যকারিতা। ওকে। সো এই কার্যকারিতা মূলত কি? কার্যকারিতা হচ্ছে আমি যে জিনিসটা করতে চাচ্ছি, অর্থাৎ আমার লক্ষ্য যে জিনিসটা, অর্থাৎ পণ্য বা সেবা আমি তৈরি করতে চাচ্ছি, এই পণ্য বা সেবা আমি আসলে তৈরি করতে পারছি কিনা, এটা হচ্ছে ইফেক্টিভনেস। ওকে। আর ইফিসিয়েন্সি হচ্ছে আমি কম সময়ে এবং কম খরচে এই যে আমার পণ্যটা ছিল এটা আমি তৈরি করতে পারছি কিনা। ওকে। সো ইফেক্টিভনেস কি? ইফেক্টিভনেস হচ্ছে আমার যে লক্ষ্যটা অর্থাৎ পণ্য বা সেবা তৈরি করা, ওইটা আমি তৈরি করতে পারছি কিনা। আর ইফিসিয়েন্সি অর্থাৎ দক্ষতা কি? সেই পণ্যটা আমি কত কম খরচে এবং কত কম সময় ব্যবহার করে আমি উৎপাদন করতে পারছি। সো এখানে বলছে পণ্য বা সেবা তৈরিতে সর্বনিম্ন পরিমাণ সম্পদ ব্যবহার করে নিচের কোনটি দিয়ে বোঝায়? ব্যবহারকে কার্যকারিতা। নিচের কোনটি? কার্যকারিতা। কার্যকারিতা।
স্যার পণ্য বা সেবা বলছে স্যার, স্যার কার্যকারিতা হবে। হ্যাঁ, এই যে আমি দেখো মার্ক করেছি। সর্বনিম্ন বলছে, সর্বনিম্ন। সর্বনিম্ন। আচ্ছা। সো আরেকটা বিষয় হচ্ছে এই যে দক্ষতা আছে, দক্ষতাটা হচ্ছে কম সময় এবং কম খরচ প্লাস কার্যকারিতা। জি স্যার। ওকে, ফার্স্টে তাহলে আনসারটা কার্যকারিতা। দিছিলাম স্যার, দক্ষতা। বাট হ্যাঁ, হ্যাঁ। এখন স্যার পণ্য বা সেবার সর্বনিম্নটা স্যার দেখি নাই, যার কারণে হয়তো ওকে, ভুল ওকে, ঠিক বলছি। আছে। সো আমাদের দক্ষতা বিষয়টা হচ্ছে কম খরচ এবং কম সময়ে করব এবং কার্যকারিতা মেনটেন করব, অর্থাৎ পণ্য বা সেবা অবশ্যই তৈরি করতে হবে। দেখা গেল তুমি কম সময় এবং কম শ্রম ব্যবহার করছো কিন্তু তোমার পণ্যটাই তুমি তৈরি করতে পারো নাই, তাহলেও কিন্তু আমরা দক্ষতা বলতে পারবো না। ওকে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের দক্ষতা। ওকে, পরের প্রশ্ন। নিচের কোনটি পণ্যের উপাদান নয়? পণ্যের উপাদান নয়, এর মধ্যে কোনটি আমাদের পণ্যের উপাদান নয়? একটু দেখো তো, ওই যে ফোর ব্রন্ড পি যেটা নাম। আমরা পড়ালাম, এর মধ্যে কোনটা হবে? আমাদের ব্র্যান্ড যে নাম স্যার এটা, স্যার ফোর ডি। পি এর, হ্যাঁ, রাইট অ্যান্সার কি হবে? ডি স্যার। নাম ই না ডি? ডি ডি স্যার, ডি। ডি হবে। ডি তো হবে স্যার। ওকে, অন্য কেউ বলবে? অন্য কেউ বলতে চাও? না স্যার, আমার তো ওকে, ওই সো ভাইয়ের দিয়ে মনে হচ্ছে। ওকে, সো এখানে আমরা দেখি গুণমান। পণ্যের গুণমান পণ্য সম্পর্কে বা পণ্যের একটা উপাদান, ওই যে ফোর পি দেখলাম আমরা। পণ্যের ডিজাইনও জি স্যার। ওইটার একটা উপাদান। পণ্যের ব্র্যান্ড নেম, এটা ওইটার উপাদান। কিন্তু পণ্যের যে মজুদ, এইটা কি পণ্যের উপাদান? না না স্যার, ঠিক আছে স্যার, মজুদ হবে আমরা না। না পণ্য স্যার, বলতে পণ্যের মধ্যে মজুদ, ওই তাহলে কাঁচামাল থাকে, মজুদ হবে। কিন্তু মজুদটা পণ্য থেকে আলাদা একটা বিষয়। কিন্তু পণ্য যখন আমরা নিয়ে কাজ করি, অর্থাৎ পণ্য যে কেমন হবে বা পণ্যের নাম কি হবে বা পণ্যের মান বা ডিজাইন কতটুকু হবে, তখন আমরা এই তিনটা নিয়ে কাজ করি। জি কিন্তু স্যার, ঠিক মজুদের কাজ আছে কিন্তু স্যার। আলাদা থাকে। ওকে, জি স্যার। জি পরের স্যার। প্রশ্ন। পণ্যের জীবনচক্রের কোন স্তরে এসে বিক্রয় প্রবৃদ্ধি কমতে থাকে? খুব মানে আমাদের এই যে পণ্যের যে জীবন স্তর আছে, জীবন চক্র লিখি আমরা, পণ্যের যে জীবন চক্র আছে, এই জীবন চক্র হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। ওকে, আমরা যদি একটু দেখি পণ্যের যে জীবন চক্র, এটা আমাদের প্রশ্নের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই জীবন জি, চক্রের ধাপ কয়টা? পণ্যের জীবন চক্রের ধাপ কয়টি আমরা জানি? কয়টি? জানি না স্যার। পাঁচটি। পড়ি নাই পাঁচটি। আমরা? সূচনা, প্রবৃদ্ধি, তারপরে হচ্ছে পূর্ণতা, প্রবৃদ্ধি, পতন, পড়েছি আমরা। পূর্ণতা, পতন। ওকে, তো এটা প্রথমে হচ্ছে পণ্য পণ্য উন্নয়ন উন্নয়ন। হবে স্যার। প্রথমে উন্নয়ন। ওকে, প্রথমে জি কি? স্যার, পণ্য উন্নয়ন। উন্নয়ন। উন্নয়ন, তারপরে সূচনা, তারপরে সূচনা। সূচনা। তারপরে কি প্রবৃদ্ধি, তারপরে জি প্রবৃদ্ধি। স্যার, প্রবৃদ্ধি। এরপরে পূর্ণতা পূর্ণতা। বললেন। প্রবৃদ্ধি, এরপরে হচ্ছে পূর্ণতা, সর্বশেষ সর্বশেষ পতন। 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 ওকে, পতন সবারই হয় এক সময় না এক জি সময়, স্যার। ঠিক আছে? সে যতই ভালো হোক না কেন, যত ভালো পণ্যই হোক না কেন, এক সময় না এক সময় কি হবে? মার্কেট ডাউন হবেই, কারণ যত ভালোই হোক না কেন তার চেয়েও ভালো পরবর্তীতে আসবে ফিউচারে। সো যে কোনো পণ্যের ক্ষেত্রে এই পাঁচটা হবেই, সে যে পর্যায়ে থাকুক। সো এখন আমরা যদি দেখি, উন্নয়ন বলতে মূলত এই পার্টটা খুবই মনোযোগ দিয়ে দেখো তোমরা। উন্নয়ন পর্যায়ে বিক্রয় কিন্তু নাই, বিক্রয় হয় না, বিক্রয় হয় না। সূচনা স্তরে বিক্রয় কি হয়? শুরু হয় মাত্র, কিন্তু খুবই কম। প্রবৃদ্ধির স্তরে কি হয়? বিক্রি তত্তর করে বাড়ে। ওকে, গ্রোথ স্টেজ আমরা বলতে পারি, বিক্রির খুবই গ্রোথ হয়। পূর্ণতা স্তরে কি হয়? একদম সর্বোচ্চ লেভেলের যে বিক্রয় আছে সেখানে পৌঁছে যায়, এবং এইখান থেকেই মূলত বিক্রয়ের পরিমাণ কমে, বিক্রয়ের জি স্যার। পরিমাণ কমতে শুরু করে। পূর্ণতায়। হ্যাঁ, পূর্ণতায়। ওকে, আর পতনে এসে মূলত বিক্রয় কি হয়ে পতন। যায়? জিরো হয়ে যায়।
ওকে, তাহলে আমরা বুঝছি। ও। তাহলে অ্যান্সার কোনটি হবে? পূর্ণতা স্যার। জি স্যার। পূর্ণতা। ওকে, হ্যাঁ, এটা কিন্তু ওয়ারফেজের পূর্ণতা না। ওকে, পূর্ণতা। সো 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বাজারজাতকরণের বাজারজাতকরণ মিশ্রণের উপাদান নয়? ওকে, তার মানে আমরা ওই যে জি 4P স্যার। পড়েছি, আমরা কিন্তু দেখতে জি পাচ্ছি স্যার। যে আমাদের 4P থেকে কতগুলো প্রশ্ন আসছে। তাহলে আমরা যখন জি স্যার। পড়বো এই বাজারজাতকরণ মিশ্রণ, তখন 4Pটাকে খুবই খুবই ইম্পর্টেন্স দিয়ে পড়বো। সো ইনশাল্লাহ। কোনটি বাজারজাতকরণ মিশ্রণের উপাদান নয়? জি স্যার। কোনটি হবে? মুনাফা স্যার। মুনাফা। সবাই বুঝছি? জি স্যার, মুনাফা। জি ওকে, স্যার। 4টি মুখস্থ করতে হবে। ঠিক আছে। সো স্যার এইভাবে মানে এবারও স্যার 10টা হয়েছে স্যার। 10টা হয়েছে। তো 10টা হয়ে গেল তোমার না? কি হয়েছে তাহলে দেখো কত পার্সেন্ট হয়েছে? স্যার এবার স্যার 80%। 80% হয়ে গেছে না? জি স্যার। সো এটা হচ্ছে বাতিলকৃত প্রশ্ন ছিল। জি স্যার, আর ঢাকা দুটা বিশ্ববিদ্যালয় স্যার থেকে। ইজি ছিল স্যার, একটা তো স্যার ইজি ইজি ভুল করে ফেলছি, আর আরেকটা স্যার ই ছিল, ট্রান্সলেটটা ছিল, যে এটার পুনরূপ কি হবে ওটা স্যার জানতাম। ওকে, এটার জন্য হচ্ছে আমরা এই যে আমরা যখন লেকচার দিব, লেকচার স্লাইড দিব তোমাদের, ওর মধ্যে খুব ডিটেলসে দেওয়া থাকবে। সো ওইগুলো পড়তে হবে, এবং বিশেষ করে মার্কেটিং এবং ম্যানেজমেন্টের জন্য ওইগুলো খুব ভালো মতো পড়তে হবে। এবং আমাদের যে ইন্টারের যে বইটি ছিল ওইটা আমরা আবারও সুন্দর মতো রিভাইজ দিতে থাকবো আমাদের অ্যাডমিশন পিরিয়ডে। ঠিক আছে? ওকে, সো জি স্যার। এই যে 12টি সলভ করলাম বাতিলকৃত যে প্রশ্ন, এর মধ্যে কার কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। যারা আছি আমরা তাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা এই 12টির মধ্যে? নাই স্যার। ওকে, তাহলে আমি মুভ করি। এরপরে হচ্ছে 23-24-এর যে প্রশ্নটি আছে সেটিতে আমরা চলে যাই। হ্যাঁ, নিচের কোন উপাদানকে উৎপাদনের জীবনী শক্তি হিসেবে বিবেচনা করা হয়? অর্থাৎ আমার উৎপাদনের যে উপকরণ রয়েছে, অর্থাৎ আমরা কি কি দেখি উৎপাদনের উপকরণ কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই চারটি যে আমাদের উপাদানের উপকরণ রয়েছে, এই উপকরণগুলোর মধ্য থেকে আমরা যদি একটু লিখি, উৎপাদনের উপকরণ। ওকে, সো এই যে উৎপাদনের আমাদের চারটি উপকরণ রয়েছে, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এই চারটির মধ্যে কোনটিকে জীবনীশক্তি বলা হয়? আরো একটি এটার সাথে সম্পর্ক একটা প্রশ্ন তোমাদেরকে করব, সেটি হচ্ছে কোনটিকে উৎপাদিত উপকরণ বলা হয়? ওকে, কোনটিকে জীবনী শক্তি হিসেবে বিবেচনা করা হয়, এটি তো আমাদের এই প্রশ্ন প্লাস আরো একটি সম্পর্ক প্রশ্ন বলবো, সেটি হচ্ছে উৎপাদিত উপকরণ বলা হয় কোনটিকে। ওকে, উৎপাদনের উৎপাদিত উপকরণ। সো আমরা যখন উৎপাদন করব, উৎপাদনের ক্ষেত্রে কোনটা মূলত আমাদের সবকিছুকে একসাথে করে রাখবে, অথবা কোনটা উৎপাদন কাজকে সচল রাখবে, অর্থাৎ উৎপাদনের কাজকে জীবন দিবে, সেটাকে আমরা বলবো জীবনী শ্রম শক্তি। স্যার। না, শ্রম হবে না। স্যার সরি স্যার, সংগঠন হবে স্যার। ওকে, হ্যাঁ, এখন কেন হবে এটা আমি একটু বলি। ভূমি আছে, ঠিক আছে, মানুষও আছে, শ্রমিকও দাঁড়ায় আছে, তোমার একটা ভূমি আছে, এবং তোমার কাছে টাকাও আছে, কিন্তু শ্রমিককে তুমি কাজে লাগাইতে পারতেছো না, তোমার ভূমিকে তুমি কাজে লাগাইতে পারতেছো না, যে মূলধন আছে সেটা দিয়ে যন্ত্রপাতি কিনতেছো না বা অন্যান্য কাজ করতেছো না। তো ওই তিনটা থেকেও কি কোনো লাভ হবে? লাভ হবে না। সেক্ষেত্রে এই না স্যার। উৎপাদন প্রক্রিয়াকে জীবন দিবে হচ্ছে এই সংগঠন। সংগঠন একটা এগুলোকে কাজে সংগঠন। লাগাবে। ওকে, সো আরেকটা জি সম্পূরক জি যে স্যার। স্যার। প্রশ্ন ছিল, সেটা হচ্ছে উৎপাদিত উপকরণ কোনটি তাহলে? স্যার ভূমি। না, ভূমি হবে না। মূল মূলধন না শ্রম? এটা শ্রম হবে তুমি তো স্যার। বলে ফেললা। ওকে, এটা আমি শ্রম বলছি হবে স্যার। এটা মূলধন হবে। মূলধন। মূলধন হবে স্যার। কিভাবে হবে এটা একটু তোমাদেরকে বলি। জি এটা স্যার। হচ্ছে জি স্যার। আমরা যখন একটা বিজনেস করি, বিজনেস করার পরে সেখান থেকে মুনাফা হয়, এই মুনাফাটা নিয়ে কেউ না কিন্তু কিন্তু আবারও কি করে, কোন একটা বিজনেসে ইনভেস্ট করে। একটু খেয়াল করো যে
কোন একটা বিজনেস হলো, সেই বিজনেস থেকে যে মুনাফা হচ্ছে, সেই মুনাফা কিন্তু পরবর্তীতে কোনো না কোনো ভাবে অন্য একটা বিজনেসে গিয়ে কিন্তু আবারও মূলধন হিসেবে কাজ করে। জি স্যার। জি তো স্যার। সেই জি ক্ষেত্রে স্যার। যে আমরা উৎপাদন করার পরেই কিন্তু এই অর্থটা কিন্তু পরবর্তীতে আবারও ইউজ হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলবো উৎপাদিত উপকরণ। ওকে, উপকরণ। পরের জি প্রশ্ন। স্যার। নিচের কোন উপাদানটি পণ্য ডিজাইন নির্ধারণে প্রভাব বিস্তার করে না? এই যে চারটি উপাদান রয়েছে এর মধ্য থেকে কোন উপাদানটি পণ্যের ডিজাইন, এই যে পণ্য ডিজাইনের কথা আবারও চলে আসছে, সেক্ষেত্রে জি পণ্য স্যার। ডিজাইনে প্রভাব বিস্তার করে না কোনটি? যে অপশনগুলো রয়েছে: ক্রেতা চাহিদা, ব্যয়, ক্রয় ক্ষমতা, বন্টন ব্যবস্থা। এর মধ্য থেকে পণ্য ডিজাইনে প্রভাব বিস্তার করে না কোনটি? এই সেম টাইপের প্রশ্ন আমরা অলরেডি একটা সলভ করেছি, সেখানে আমি পার্ট বাই পার্ট ভাগ করে দেখিয়েছি যে এই পার্টগুলো এর, ওই পার্টগুলো ওর। তোমাদের কি মনে আছে? একটু আগে আমরা করিয়েছি। আমাদের বইয়ের পার্ট কয়টা? দুইটা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। সো উৎপাদন ব্যবস্থাপনায় মূলত বিপদ। আমরা পণ্য নিয়ে কাজ করি, আর বিপণনে আমরা কি করি? পণ্যের সরবরাহ নিয়ে কাজ করি। আমি যদি একটু লিখি, উৎপাদনে আমরা মূলত উৎপাদন ব্যবস্থাপনা, আমাদের ফার্স্ট পেপার যেটা রয়েছে সেই ফার্স্ট পেপারে আমরা মূলত পণ্য নিয়ে কাজ করি। আর আমাদের যে সেকেন্ড পেপার রয়েছে অর্থাৎ বিপণন, এই বিপণনে মূলত আমরা পণ্য সরবরাহ নিয়ে কাজ করি। ওকে, সো প্রথম আচ্ছা। পত্রের পার্টটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা, যেখানে আমরা পণ্য নিয়ে কাজ করি। আর বিপণনে মূলত আমরা পণ্য সরবরাহ নিয়ে কাজ করি। সো আমরা যদি দেখি যে স্যার এটা সি ক্রেতার হবে, ক্রয় ক্ষমতা। ওকে, আমরা দেখি একটা একটা করে দেখি। জি স্যার। প্রথমে জি হচ্ছে স্যার। ক্রেতার চাহিদা। এখন আমি যখন পণ্য ডিজাইন করব, আমি বলেছিলাম যে ক্রেতা কি চাচ্ছে এটা দেখবো, এবং প্লাস আমাদের বর্তমানে চলতি যে ফ্যাশনটা আছে সেটা আমরা আমাদের এই যে স্কুল অফ এক্সেলেন্সকে উদাহরণ হিসেবে দিয়েছিলাম তোমাদেরকে, যে তোমরা আসলে এখন কি চাচ্ছ, কিভাবে চাচ্ছ অনলাইন ক্লাসগুলো, এবং হচ্ছে পাশাপাশি এই যে আমরা কিন্তু অন্যান্য প্রতিষ্ঠান করেছে কিনা জানি না, আমরা কিন্তু তোমাদের বিষয়টা মাথায় রেখে যে এই যে অফলাইনের একটা ফিল দেওয়ার জন্য আমরা অনলাইনের পাশাপাশি কিন্তু অনলাইনে হচ্ছে ফেসবুকে তোমাদেরকে ক্লাসটি না নিয়ে আমরা কিন্তু জুমের মাধ্যমে তোমাদেরকে ক্লাস নিচ্ছি। অর্থাৎ তোমরা ডিরেক্টলি কিন্তু একদম অফলাইনের মতোই আমাদের সাথে প্রশ্ন করতে পারছো, এবং আমি কিন্তু তোমাদেরকে উত্তর দিতে পারছি, যেটা জি আমাদের জি স্যার। সময়ও স্যার। বাঁচাচ্ছে, যে আমাদের ফেসবুকে ওই যে কমেন্ট করি, তারপরে কমেন্ট পড়া, তারপর ওই অনেকগুলো ক্ষেত্রে স্যার কমেন্ট থাকে। মনোযোগ চলে যায় স্যার। হ্যাঁ, সো ওইটা আমরা এক্ষেত্রে এই যে জুমে কেন শিফট করেছি, ক্রেতাদের চাহিদা বিবেচনায়। ওকে, চাহিদার জন্য। জি স্যার, এটা হবে না তারপরে তাহলে। আমরা যদি দেখি ব্যয়, অবশ্যই আমরা হচ্ছে ব্যয়। পণ্য যখন ডিজাইন করব, ব্যয়টাকেও মাথায় রাখতে হবে। আমি এমন ভাবে পণ্য ডিজাইন করলাম যে আমার অনেক ব্যয় হয়ে গেল, সেখান থেকে আমি সেই পণ্যটা উৎপাদন করার পরে আমি আসলে পণ্যের উৎপাদন খরচই উঠাইতে পারতেছি না। ক্রয় ক্ষমতা, হ্যাঁ, আমার ক্রেতারা আসলে কিনতে পারবে কিনা, আমি যেভাবে পণ্যটা ডিজাইন করতেছি আমার ক্রেতারা কিনতে পারবে কিনা, এটা। সো এই তিনটা পার্টি দেখো পণ্যের সাথে রিলেটেড, পণ্য ডিজাইনের সাথে রিলেটেড, অথবা তাহলে আমরা ডি বলতে পারি হবে। যে উৎপাদনের সাথে রিলেটেড। কিন্তু আমাদের যে লাস্ট অপশনটা ছিল বন্টন বন্টন ব্যবস্থা, ব্যবস্থা। এইটা দেখো তো বিপণনের সাথে রিলেটেড। জি স্যার। পণ্য ওকে, সরবরাহ, হ্যাঁ জি স্যার। ঠিক আছে, বুঝে গিয়েছে। আহ থ্যাংক ইউ স্যার। ওকে, জিত এর এরপরে পূর্ণ হচ্ছে রূপ কি? জেআইটি এর ফুল ফর্ম কি? একটা ওই যে আমি একটু আগে কিন্তু বললাম, কোয়েশ্চেনে প্রতিবার দেখো একটা ডাইভার্সিফাইড একটা ব্যাপার রাখে। ওই যে প্রথমে আমরা পড়েছি আইএসও এর ফুল ফর্ম কি, তারপরের 24-25-এর বাতিলকৃত প্রশ্নে দেখলাম আমরা পার্টের ফুল ফর্ম কি, তেইশ জি চব্বিশের প্রশ্নে স্যার। আমরা দেখছি জেআইটির জিআইটি ফুল ফর্ম কি। তাহলে পূর্ণরূপ তোমরা কি কি? প্যাটার্নটা ধরতে পারছো, যে প্রতি জি বছর কিন্তু স্যার। জি একটা স্যার। ফুল ফর্ম থাকেই। একটা হলেও থাকে আসতেছে। স্যার। হ্যাঁ, সো এই এইটার কারণে আমরা এই যে প্রশ্ন বিশ্লেষণের ক্লাসটি রেখেছি, যাতে এই মনোযোগ অথবা এই তোমাদের কি বলে যে ইনটিউশনটা গ্রো করে। ওকে, সো এটার জি ফুল স্যার। ফর্ম কি? জি স্যার। এটার ফুল ফর্ম হচ্ছে জাস্ট ইন টাইম। এটা জাস্ট ইন কিসের টাইম। কাজ করে? এটা মূলত মজুদ ব্যবস্থাপনা, আধুনিক একটা মজুদ ব্যবস্থাপনা এটাকে আমরা বলতে পারি। অর্থাৎ বর্তমান বিশ্বে মজুদকে কিভাবে হচ্ছে মূল্যায়ন করা হয়। সো জাস্ট ইন টাইম মানে এই মুহূর্তে কোন মজুদটা আসলো, এটার মাধ্যমে
আমরা হচ্ছে যে লিফো দেখি, ফিফো দেখি, ওয়েটেড এভারেজ দেখি। সো আধুনিকে এই যে জাস্ট ইন টাইমও কিন্তু মজুদ ব্যবস্থাপনার জন্য ব্যবহার হয়। ওকে, জি স্যার। পরের প্রশ্ন, সার্বিক মান ব্যবস্থাপনা অথবা মান ব্যবস্থাপনা আমরা একই কথা ধরতে পারি কিছু ক্ষেত্রে। সো এই সার্বিক মান ব্যবস্থাপনার উদ্দেশ্য কি? এটা আমাদের ফার্স্ট পেপার থেকে। তোমরা হয়তো জানো যে বিগত দিনে প্রথম দিকে যখন আমাদের এই যে বিপণনের উপরে পরীক্ষা শুরু হলো, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন কিন্তু দুই পত্রের উপরে পরীক্ষা হতো, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। তারপরে কিছু বছর পরে গিয়ে কি হলো, উৎপাদন ব্যবস্থাপনা থেকে কোনো প্রশ্ন আসবে না, শুধু বিপণন থেকে আসবে। সো সেক্ষেত্রে দেখা যেত যে যারা মার্কেটিং এর উপরে প্রিপারেশন নিচ্ছে তারা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাইতো, অর্থাৎ তাদের শুধু সেকেন্ড পেপার পড়লেই হয়ে যাইতো। জি অথবা স্যার। কিন্তু ওদিকে যারা ফিনান্সে ছিল তাদের কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই পড়া লাগতো, ফিনান্স, জি ব্যাংকিং ও স্যার। বিমা সবগুলোই পড়া লাগতো। সো একটা অ্যাডভান্টেজ এই যে মার্কেটিং যারা প্রিপারেশন নিত তারা পাইতো। তবে এই যে লাস্ট ইয়ারের আগের বছর থেকে আবারও কি করছে, উৎপাদন ব্যবস্থাপনা আগেরটা এবং পুনর বিপণন। এক করে দিয়েছে আর কি স্যার, দুই পেপারে হ্যাঁ, লাগবে। যাতে হচ্ছে ফিনান্স এবং মার্কেটিং এর জন্য সমতাটা বজায় থাকে। কিন্তু স্যার ফিনান্সের থেকে স্যার ওই তুলনামূলক স্যার মার্কেটিংটা সহজ আছে স্যার, হ্যাঁ, আমার তুলনামূলক মতে। সহজ আছে। ফিনান্সে কারণ জি হচ্ছে স্যার। লাস্ট ইয়ার তোমাদের স্যার যখন পরীক্ষা দিয়েছিল, মানে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম, ওই ইয়ারে ফিনান্সের কোয়েশ্চেন বেশ টাফ আসছিল। সো জি স্যার। স্যার কতটা স্যার এটা, 22-23? 21-22। 21-22? জি স্যার, কালকে করাইছে স্যার, দেখছি। ওকে, সো তোমাদের স্যার হচ্ছে 21-22 পরীক্ষা দিছে, আর এখন প্রায় ভার্সিটি শেষের দিকে, থার্ড ইয়ার শেষ, ফোর্থ ইয়ার শেষ হইলে বের হয়ে যাবো গা। ইনশাল্লাহ স্যার দেখা হবে। হ্যাঁ, দেখা হবে, তার আগেই তোমরা চলে আসবে ইনশাল্লাহ। সো পড়াশোনাতে ফিরি আমরা। সার্বিক মান ব্যবস্থাপনার উদ্দেশ্য কি, এই যে কথাগুলো তোমাদেরকে বলছি, এটা জাস্ট পড়ানোর মাঝখানে তোমাদেরকে একটা গ্যাপ দিলাম, বা হচ্ছে কি বলা যায়, একটা হচ্ছে মোটিভেশন বিল্ড আপ করার জন্য বলা হয়, ঠিক আছে? সো আমরা ওইভাবে আগাবো, জি স্যার। পড়াশোনা করবো প্লাস অল্প স্বল্প আমরা কথা বলবো। ওকে, সার্বিক মান ব্যবস্থা। সার্বিক মান ব্যবস্থাপনার উদ্দেশ্য কি? উৎপাদনের উৎপাদন গতি গতি বৃদ্ধি করা, বৃদ্ধি। কর্মীর সংখ্যা কমানো, ধারাবাহিক পণ্যমান বৃদ্ধি, নাকি উৎপাদন খরচ কমানো। এখন এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু এখানে মান নিয়ে কাজ করতেছি। তাহলে ওকে, স্যার ধারাবাহিক মান পণ্য মান বৃদ্ধি স্যার। হ্যাঁ। সো ওই ওই দিক থেকে চিন্তা করলে আমরা ডিরেক্টলি বলতে পারছি, যেহেতু মান নিয়ে কাজ করতেছি, ধারাবাহিক পণ্য মান বৃদ্ধি, কিন্তু অন্যগুলো কেন হলো না? উৎপাদনের গতি বৃদ্ধি, মান ব্যবস্থাপনা করলে তোমার উৎপাদন কি বাড়বে? না স্যার। বলো। না স্যার। মান ব্যবস্থাপনা করলে উৎপাদন বাড়তে পারে, কর্মী পারে। সংখ্যা কমাইলে উৎপাদন কখনোই বাড়বে না। বাড়বে না, আরো উৎপাদন কমবে স্যার। উৎপাদন খরচ কমানো, এটাও মান এই ক্ষেত্রে ব্যবস্থাপনা যদি তুমি করো, হবে, উৎপাদন খরচ কমবে। কিন্তু আমরা ধারাবাহিক এই কি বলে সার্বিক মান ব্যবস্থাপনা যখন সংজ্ঞাটা পড়েছি, সংজ্ঞার নষ্ট মধ্যে হয়ে কিন্তু যাবে। দেখবা যে ধারাবাহিক বা ক্রমাগত পণ্যের মান বৃদ্ধি করে আমার পণ্যের যে সর্বোৎকৃষ্ট মানটা রয়েছে সেটা অর্জন করাই হচ্ছে ধারাবাহিক মান ব্যবস্থাপনার উদ্দেশ্য। ওকে, জি স্যার। সো মান ব্যবস্থাপনা না, এখানে সার্বিক কথাটাও কিন্তু উল্লেখ করা আছে, এই জন্য আমরা রাইট অ্যান্সার হিসেবে এটাকে নিব। ওকে, কথা হলো স্যার, আমরা আসলে স্যার প্রশ্নটা ঠিক মতন দেখি না, প্রশ্নটা ঠিক মতন দেখতে স্যার হ্যাঁ, আনসার ওইটাই বললাম যে খুব এই যে ইজিলি কিছু প্রশ্ন স্যার, থাকে, কোনটি যে দেখে না, মনে হয় এটা হবে। কোনটি এই দেখো, এই যে এখানে বলে কোনটি না, আর এখানে বলা হচ্ছে কোনটি হয়। সো এই এই জি বিষয়গুলো স্যার। অনেকে ভুল করে, যে কোনটি হয় দেখেই, হয় পর্যন্ত দেখেই রাইট অ্যান্সার করতে চলে যায়, অথচ পরের নাটা আর খেয়াল করে না। এই বিষয়টা জি খুবই স্যার। খুবই সতর্কতার সাথে দেখতে হবে আমাদেরকে। ওকে, জি স্যার। সো পরের প্রশ্ন, বিপণনের, ওকে, আমাদের সাথে ফেসবুকেও যারা আছে তারা অ্যান্সার করতেছে, নীলু, তারপরে হচ্ছে আলাউদ্দিন আল আরাফা। ওকে, হ্যাঁ, তোমরা হচ্ছে আমাদের সাথে অ্যান্সার করতেছো, এবং ইনশাল্লাহ তোমাদের সাথেও দেখা হবে, তোমরা যদি আমাদের কোর্সে এই যে যারা আছে তাদের সাথে তোমরাও যদি এনরোল করে ফেলো, ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। সো বিপণনের মৌলিক ধারণা কোনটি? সো আমরা যখন বিপণন অর্থাৎ দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পড়ি, আমরা পাঁচটা ধারণা সম্পর্কে আমরা খুবই ভালো মতো পড়ি, এবং যে কোনো টিচারই সেকেন্ড পেপার যখন শুরু করে এই পাঁচটা ধারণা নিয়ে বেশ অনেকটা সময় ব্যয় করে, অর্থাৎ ক্লাসে কিন্তু এটা নিয়ে অনেক কথা বলে। যেমন আমরা প্রথম ধারণাটা দেখি যে প্রয়োজন, মৌলিক ধারণা, প্রয়োজন, অভাব, চাহিদা। বিপণনের যে মৌলিক ধারণা পাঁচটা রয়েছে,
5টি ধারণা রয়েছে। এই ধারণার মধ্যে প্রথম কোনটা? সেটা হচ্ছে প্রয়োজন, অভাব, চাহিদা। আমরা কি প্রয়োজন অভাব চাহিদা সম্পর্কে কিন্তু প্রচুর পড়েছি এবং জানি, জানি কি না? জি জি স্যার। স্যার। হ্যাঁ। যে কোনো কিছু থেকে নিজেকে নিজেকে অভাববোধ মনে করা হচ্ছে প্রয়োজন। এই অভাববোধটা যখন জি স্যার। ব্যক্তির সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয় তখন সেটাকে আমরা বলি অভাব। এবং এই অভাবটা যখন ক্রয় ক্ষমতার সামর্থ্য পূরণ করে তখন সেটাকে আমরা বলি চাহিদা। ওকে। সো 2 নম্বরটা আমাদের কি ছিল? বিপণন অর্পণ। বিপণন অর্পণ বলতে আমরা কোনগুলোকে বুঝি মেইনলি? আমরা ভোক্তাকে আসলে কি কি দিচ্ছি। যেমন কি কি বলতে পারি? ভোক্তাকে আমরা পণ্য দেই, তারপরে সেবা দেই, অভিজ্ঞতাও শেয়ার করি। অভিজ্ঞতাও কিন্তু আজকাল বিক্রি হয়। ওকে। তো অভিজ্ঞতাও কিন্তু এক ধরনের পণ্য আমরা বলতে পারি। সো এইগুলো মূলত আমরা কি করি? ক্রেতা বা ভোক্তাকে দেওয়ার চেষ্টা করি। এরপরে 3 নম্বরে গিয়ে আমাদের কি থাকে? 3 নম্বরে আমাদের থাকে ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি। আমাদের কি কমন লাগতেছে এখন? প্রথমে হয়তো আমরা বুঝতে পারি নাই যে জি জি স্যার। বিপণনের স্যার। মৌলিক ধারণা বলতে কোনটা বোঝাচ্ছিল। এটা আমরা ওই যে সেকেন্ড পেপারে যখন প্রথম ক্লাস শুরু করি ইন্টারে, সেকেন্ড ইয়ারে, তখন কিন্তু আমরা এটা দিয়েই শুরু করি। এরপরে 4 নম্বরে আমাদের কি থাকে? বিনিময় ও লেনদেন। আর 5 নম্বরে কি থাকে? এটার আনসার বিনিময় দিছি স্যার অনেক আগে। ওকে, আমি দেখি নাই। সো এই যে পাঁচটা, এই পাঁচটা আমাদের বিপণনের মৌলিক ধারণা। বিপণন মূলত এইগুলোর উপরে নির্ভর করে। সো আমি যদি এক নজরে যদি বলার চেষ্টা করি, প্রথমে প্রয়োজন অভাব চাহিদা বলেছি। বিপণন অর্পণ বলতে আমরা কোনগুলোকে বুঝি? যেগুলো আমরা ক্রেতা বা ভোক্তাদেরকে দেই, অর্থাৎ পণ্য যেটা আমরা সরাসরি চোখে দেখতে পাচ্ছি, সেবা আমরা যেটা হচ্ছে পাশাপাশি থেকে গ্রহণ করি। অভিজ্ঞতা, আমি কোনো একটা কাজ করেছি তার মাধ্যমে আমি আসলে কি কি বুঝতে পেরেছি বা কোথায় বিপদ থাকতে পারে, কোথায় ভালো জিনিস থাকতে পারে। এরপরে হচ্ছে ক্রেতা ভ্যালু। আমরা প্রশ্ন বিশ্লেষণের মধ্যে দেখেছি যে আমার কি পরিমাণ সুবিধা আমি পাচ্ছি এবং কি পরিমাণ অর্থ ব্যয় করছি, সেটা হচ্ছে ক্রেতা ভ্যালু। ক্রেতা সন্তুষ্টি কি? সন্তুষ্টি হচ্ছে আমি অ্যাজ এ ক্রেতা একটা পণ্য থেকে কি চেয়েছিলাম বা কেমন চেয়েছিলাম এবং পণ্যটা ব্যবহার করার পরে আমি আসলে কেমন অনুভূতি পাচ্ছি। সো আমি যেমন প্রত্যাশা করেছিলাম এবং আমি যা পাচ্ছি, প্রাপ্তি, প্রত্যাশার চেয়ে প্রাপ্তি যদি বেশি বা সমান হয় তাহলে আমি সন্তুষ্ট হব। কিন্তু জি প্রত্যাশার স্যার। চেয়ে প্রাপ্তি যদি কম হয় আমি কি হব? অসন্তুষ্ট অসন্তুষ্ট হব। হব। ওকে। বিনিময় কি? আমি কি করব? একটা জিনিসের পরিবর্তে আরেকটা জিনিস দিব। আর জি বিনিময়টা যখন স্যার। হচ্ছে অর্থের কি বলে? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে, অর্থাৎ লেনদেন আমরা জি স্যার। অ্যাকাউন্টিং এর ফার্স্ট চ্যাপ্টারে দেখি। আর বাজার কি? বাজার কি? বাজার। এটা কারণ বাজার। না স্যার। না স্যার। সো তা বাজার কি তাহলে? বর্তমান প্লাস ও, হ্যাঁ। দ্রব্য। দ্রব্য বিক্রেতা। বাজার বর্তমান কি তাহলে? প্লাস সম্ভাব্য ক্রেতার বর্তমান ও সন্তুষ্ট। ক্রেতার সম্ভাব্য ক্রেতার ক্রেতার সন্তুষ্টি। সমষ্টি। বর্তমান প্লাস তো বাজার বলতে সম্ভাব্য আমরা যেটা বুঝি ক্রেতার এটা তো সন্তুষ্টি। কখনোই বাজার না। বিপণনের ভাষায় বাজার হচ্ছে কি? আজকের দিনে আমার পণ্যটা কারা কিনতেছে এবং ভবিষ্যতে আমার পণ্যটা কারা কিনতে পারে। সো আজকে আমার মার্কেটে যারা আছে শুধু তারাই আমার জন্য বাজার না। অর্থাৎ আজকে যে বাচ্চাটা হইলো বা ভবিষ্যতে যার হওয়ার সম্ভাবনা রয়েছে বা ভবিষ্যতেও যারা আসবে এখান থেকে 10 বছর, 20 বছর, 50 বছর পরে, তারাও কিন্তু আমার বাজার। ওকে। সো রাইট অ্যান্সার কোনটি তাহলে? জি স্যার। বিনিময়। বিনিময়। পরের প্রশ্ন যদি আমরা দেখি, বিজ্ঞাপনের মাধ্যমে মাধ্যম নির্বাচনে, অর্থাৎ কোন মাধ্যম দিয়ে আমি বিজ্ঞাপন দিব, নিচের কোনটি বিবেচনায় নিতে হয়? আমি কোন মাধ্যমে বিজ্ঞাপন দিব, কিভাবে বিজ্ঞাপন দিব, এটা নির্বাচন করার ক্ষেত্রে আমাকে কোনটাকে বেশি ফোকাস দিতে হবে? স্যার পণ্যের মান। পণ্যের মান। ওকে। আমি একটু দেখি বিজ্ঞাপন যে আমি দিব, এই বিজ্ঞাপনটা কোন মাধ্যমে দিব বা আমি কিভাবে বিজ্ঞাপনটা দিব, এইটা মেইনলি আমাদের পণ্যের প্রকৃতির উপর নির্ভর করে।
পণ্যের প্রকৃতি বলতে আমরা ধরো যদি বলি ভোগ্য পণ্য, আর একটা হচ্ছে শিল্প পণ্য। শিল্প পণ্য অর্থাৎ মেশিন, বড় বড় মেশিন বা ইত্যাদি। আর ভোগ্য পণ্য ধরো চিপস, বিস্কিট। এই ভোগ্য পণ্যের বিজ্ঞাপন কিন্তু আমরা হরহামেশাই টিভিতে সবসময় দেখি, কিন্তু এই যে শিল্প পণ্য অর্থাৎ বড় বড় যে মেশিন বা ইত্যাদি, এটা কিন্তু মেইনলি আমরা টিভিতে অত হরহামেশা দেখি না, বা ইউটিউব ফেসবুকে কিন্তু হরহামেশা এটা দেখি না। কিন্তু ভোগ্যপণ্য যেমন চিপস, এইটার বিজ্ঞাপন কিন্তু আমরা হরহামেশাই দেখি। সো আমি কোন ধরনের পণ্যের জন্য বিজ্ঞাপন দিব, এইটার উপর ডিপেন্ড করবে আমি কি টিভিতে বিজ্ঞাপন দিব, নাকি আমি হচ্ছে এই যে বড় বড় মেশিনের জন্য আমি ব্যক্তিক বিক্রয় অর্থাৎ আমার যে ক্রেতা আছে তার কাছে যাব, গিয়ে বলবো যে ভাই আমি এরকম একটা পণ্য ডেভেলপ করছি, আপনারা কি এটা নিতে চান কিনা। সো ওই জি ওই স্যার। ব্যক্তিক বিক্রয় আমরা ব্যবহার করব, নাকি আমরা হচ্ছে টেলিভিশন বিজ্ঞাপন ব্যবহার করব, নাকি বিলবোর্ড ব্যবহার করব, নাকি হ্যান্ডবিল ব্যবহার করব, এইটা ডিপেন্ড করে আমার পণ্যটা ঠিক কোন পণ্যের প্রকৃতির। প্রকৃতি। ওকে, জি স্যার। ভোগ্য না। ঠিক আছে স্যার। ঠিক আছে। ওকে, সো পরের প্রশ্ন কি বলছে, নিচের কোনটি শিল্প বাজার বিভক্তিকরণের ভিত্তি? ওই যে বললাম যে আমাদের বাজারকে মিলে আমরা কয় ভাগে ভাগ করি, একটা হচ্ছে ভোগ্যপণ্য, একটা হচ্ছে সরি আমাদের বাজারকে আমরা বিভক্তি করছি হচ্ছে ভোক্তা বাজার, আর একটা হচ্ছে কি শিল্প বাজার। সো ভোক্তা বাজারকে আবার বিভিন্ন ভাবে ভাগ করা যায়, শিল্প বাজারকে আবার কয়েক ভাবে ভাগ করা যায়। সো এই যে কয়েক ভাবে ভাগ করা যায় এটাকে আমরা বলছি বিভক্তিকরণ। সো এই বিভক্তিকরণ, শিল্প বাজারের বিভক্তিকরণের ভিত্তি কোনটা? তার মানে এর মধ্যে যে কয়টা আছে, এর মধ্যে হচ্ছে কোনো একটা আছে শিল্প বাজার বিভক্তিকরণের ভিত্তি, আর বাকিগুলো নিশ্চয়ই তাহলে ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি। সো এর মধ্যে কোনটা হবে? কোনটা হতে পারে? আমরা যদি দেখি ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি, ভিত্তি হচ্ছে আয়, তারপরে পেশা, উপলক্ষ, পেশা, উপলক্ষ। আমরা অ্যাজ এ ভোক্তা আমাদের যতটুকু আয় হবে তার উপর ভিত্তি করে আমরা পণ্য কেনার চেষ্টা করব, আয়ের বেশি তো কিনতে পারবো না। তারপরে আমাদের পেশা যেমন, সেই অনুযায়ী আমরা হচ্ছে পণ্য কিনবো। এবং বিশেষ করে ঈদ, পূজা, তারপরে হচ্ছে বড়দিন, এটা এটাকে কেন্দ্র করে কিন্তু আবার পণ্যের কেনা বেচা বেড়ে যায়। সো এইগুলোকে আমরা বলতে পারি যে অ্যাজ এ ভোক্তা আমরা এইগুলোকে বিবেচনা করে আমরা পণ্য কেনার ক্ষেত্রে, অর্থাৎ আমরা যারা হচ্ছে পণ্য কিনবো এবং আমাদের কাছে যারা পণ্য বিক্রি করবে, তারা এই ভিত্তিতেই মূলত ভাগ করার চেষ্টা করে। আর শিল্প বাজারের বিভক্তিকরণটা মূলত এই প্রযুক্তির উপর নির্ভর করে, যে কোন ধরনের প্রযুক্তি। আসলে আমরা বলার চেষ্টা করছিলাম যে শিল্প বাজার কিন্তু মেইনলি ওই যে প্রযুক্তি নির্ভর, মেশিন বা জি ইত্যাদি এই স্যার। টাইপস এর জন্য। ওকে, ওকে স্যার। সো পরের প্রশ্ন আমরা যদি দেখি কি বলছে, উৎপাদক ও পুনর্বিক্রেতা উভয় কর্তৃক বিজ্ঞাপন ও ব্যক্তিক বিক্রয় কোন ধরনের পণ্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়? তার মানে আমরা উৎপাদকও কাজ করবে, পুনর্বিক্রেতাও কাজ করবে, বিজ্ঞাপনও দিবে, ব্যক্তিক বিক্রয়ও দিবে। কোন পণ্যের ক্ষেত্রে দেখো, সবাই মিলে চেষ্টা করতেছে। উৎপাদক যে উৎপাদন করছে সে চেষ্টা করতেছে, আবার পুনর্বিক্রেতা অর্থাৎ যে উৎপাদকের কাছ থেকে কিনে নিয়ে এসে আরেকজনের কাছে বিক্রি করবে সে চেষ্টা করতেছে। বিজ্ঞাপন দিচ্ছে, ব্যক্তিক বিক্রয় মানে হচ্ছে যার কাছে বিক্রয় করবে তার কাছে গিয়ে বলতেছে ভাই আমার পণ্যটা এরকম এরকম। তার মানে নিশ্চয়ই এই যে পণ্যটা আছে এই পণ্যটা বিক্রি হচ্ছে না বাজারে, তার কারণে সবাই উঠে পড়ে লাগছে যে এই পণ্যটা বিক্রি করতেই হবে। এটা কোন ধরনের পণ্য হইতে পারে? তোমরা কি এক্সাম্পল দিতে পারো যে কোন পণ্য মেইনলি হচ্ছে বিক্রি হতেই চায় না, অর্থাৎ বাজারে হচ্ছে আহ খুব বেশি বিজ্ঞাপন হয় বা ব্যক্তিক বিক্রয় খুব বেশি হয়? আমরা জানি, আমরা কি কেউ বীমা করেছি আমাদের জন্য? তারপরে হচ্ছে আহ না স্যার। তারপরে হচ্ছে তোমার যদি একটু খারাপ এক্সাম্পল দেই, কাফনের কাপড়, জি স্যার। কফিন, এগুলো কি খুব বেশি বিক্রি হয়? বা তুমি বিজ্ঞাপন আচ্ছা। দিচ্ছ বা হচ্ছে ব্যক্তিক বিক্রয় করার চেষ্টা করতেছো, কিন্তু এই ধরনের পণ্য কি তুমি খুব বেশি বিক্রি করতে পারো?
কেউ কি আচ্ছা। এগুলো কিনে জমায় রাখে? বা দেখবা নর্মালি আমরা যদি বিমার উদাহরণটা নেই, এই যে বিমা, বিমার ক্ষেত্রে কি হয়, আমরা কিন্তু নর্মালি কেউ বিমা করতে চাই না। তো যারা বিমাকারী প্রতিষ্ঠান রয়েছে তারা দেখবা যে ওই তাদের যে এজেন্ট আছে পাঠায় যে ভাই বিমা করেন, এরকম বিমা করলে একটু মিউট রাখো, বিমা করলে যে আপনাকে এই সুবিধা দেওয়া হবে, আপনি মারা গেলে আপনার সন্তানরা এই সুবিধা পাবে। সো অনেক ভালো ভালো জিনিস কিন্তু এই যে দেখবা যে তোমার বাসার পাশে গিয়ে বা হচ্ছে যদি খুব প্রত্যন্ত অঞ্চলে না থাকো, যদি একটু শহরে এলাকায় থাকো, দেখবা যে এই বীমা করার জন্য একটা প্রেসার দেওয়া হয় বা তোমার কাছে যায় যে ভাই বীমা করেন আপনার ইসের জন্য। কিন্তু মানুষ কিন্তু বীমাটা খুব খুব বেশি করতে চায় না। ঠিক আছে, তারপর আমরা যে ঢাকা ইউনিভার্সিটি আমরা যখন পড়তেছি, প্রত্যেক বছর আমাদেরকে জোর করে স্বাস্থ্য বীমার টাকা দিতে হয়, স্বাস্থ্য বীমা জি স্যার, কালকে তিনশো স্যার পঁয়ত্রিশ বলছিল টাকা 335 টাকা করে। 335 টাকা। হ্যাঁ। সো এই স্বাস্থ্য বীমার টাকা অ্যাকাউন্টিং আমাদেরকে, ক্লাসে বলছিল। ওকে, সো তাহলে এটা কোন পণ্য হইতে পারে যে আমরা যে পণ্যটা কিনতে চাই না? চারটা অপশনের মধ্যে আমাদের যে পণ্যের প্রকারভেদ ছিল। অযাচিত পণ্য। হ্যাঁ। স্যার ওকে, দুই। এই একটু মিউট রাখো। ঠিক আছে স্যার। ওকে, যে যার পাশ থেকে সাউন্ড আসতেছে ব্যাকগ্রাউন্ডে সে একটু মিউট রাখো। ওকে। সো বাকি পণ্য যদি আমরা একটু দেখি, সুবিধা পণ্য মূলত কোনগুলা? সুবিধা পণ্য হচ্ছে আমরা সুবিধাজনক স্থান থেকে কিনতে পারি, অর্থাৎ আমার বাড়ির পাশেই পাওয়া যায়। ওকে, জি আমার স্যার। বাসার পাশেই যেটা পাওয়া যায়। এরপরে শপিং পণ্য কি? মূলত আমরা অনেক যারা বিবেচনা করে শপিং তারপরে করে কিনি, বা দেখে শুনে শপিং করতে যখন যাই, জি স্যার। এটা পছন্দ হচ্ছে না, এটা দাম বেশি। ওকে। বিশিষ্ট পণ্য কি? যেমন রোলেক্স, বা আমরা যদি বলি রোলেক্স। অ্যাপেলের ফোন, আইফোন যেটা। উফ। ঠিক আছে। সো এইগুলো মূলত এই যে স্যামসাং গ্যালাক্সি। স্যামসাং গ্যালাক্সি কি এখন বিশিষ্ট আছে আর? না স্যার। ওকে, S20 Ultra। এটি ওইটা স্যার ছিল এখান থেকে 10 বছর আগে। সো এটি মুরসালিন ভাইয়ের ভাই স্বপ্ন, এই কারণে মুরসালিন ভাই বলতেছে। ওকে। সো ওকে, ঠিক আছে। আমাকে অ্যাপেল সো পছন্দ না। ঠিক আছে, আমরা ওই ধরনের কথা বেশি না আগাই। ওকে। সো পরের প্রশ্ন বলছে, পণ্য মূল্য নির্ধারণের উদ্দেশ্য নয় কোনটি? আমরা যে পণ্যের হুম। মূল্যটা নির্ধারণ করলাম, এই নির্ধারণ করার মাধ্যমে আমরা আসলে মূলত টার্গেট করতেছি কোনটাকে, বা আমাদের ইচ্ছা কোনটি, কিন্তু কোনটা কোনটা আমাদের ইচ্ছা এটা না চেয়ে কি চাইছে, উদ্দেশ্য নয় কোনটি। নয় Sorry। কোনটি? হ্যাঁ। সো এই যে এই নয়, না, নয়, বা হচ্ছে হবে না, হচ্ছে না, এই না, নাটাই হচ্ছে তোমরা খেয়াল করো না। সো এই না এর প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। এই উদ্দেশ্য পর্যন্ত গিয়েই আরে মুনাফা সর্বোচ্চকরণ, আমি তো পণ্য মূল্য কমাইলে আমার মুনাফা বাড়বে, রাইট অ্যান্সার। পরে গিয়ে দেখি যে আসলে হচ্ছে না। সো এই নয়গুলোকে বেশি খেয়াল করতে হবে। আমি কিন্তু আবারও বলছি, কারণ এই ভুলটা প্রতি বছরই মানুষ করে। অনেকের জানা 2-3টা এমসিকিউ, অর্থাৎ 2-3 মার্ক, 3 মার্ক মানে তোমার সিরিয়াল 500 পিছনে পড়ে যাবে। সিট যদি থাকে 900, তোমার সিরিয়াল যদি 500 পিছনে পড়ে যায় এই 3 মার্কের জন্য, সো এটা কি কোনোভাবে ভালো হবে? সো যেটা তুমি পারো সেই প্রশ্নটা আচ্ছা। যদি কোনোভাবে ভুল করো, এটা হচ্ছে আফসোস আর হইতে পারে না। সো এই ক্ষেত্রে আমাদের এই বিষয়টা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। পণ্য মূল্য নির্ধারণের উদ্দেশ্য নয় কোনটি? সো আমরা যদি এক এক করে দেখি, মুনাফা সর্বোচ্চকরণ, হ্যাঁ, আমরা যখন পণ্যের মূল্য নির্ধারণ করি এমন ভাবেই নির্ধারণ করি যাতে আমার প্রতিষ্ঠান সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারে। ওই যে রোলেক্স বা হচ্ছে অ্যাপেলের আইফোনের উদাহরণ দিচ্ছিলাম, ওরা পণ্যের কস্ট করে মূলত 50 থেকে 55 কে, এরকম তাদের কস্ট হয় ডেভেলপ করতে, কিন্তু সেই পণ্যটাই ওরা কি করে 120 কে, 130 কে এরকম সেল করে। ওকে। সো কেন তারা করতে পারতেছে এভাবে? কারণ মার্কেটে তারা তাদের পণ্যটাকে ওইভাবেই বিশিষ্ট পণ্য আকারে প্রেজেন্ট করতে পারছে, সেটা অন্য আলোচনা। এখানকার যে আলোচনাটা মূলত, তারা কিন্তু এই যে দামটা নির্ধারণ করলো, এটার মাধ্যমে তারা তাদের মুনাফাটাকে সর্বোচ্চকরণ করণ করার চেষ্টা করতেছে। পণ্যের মূল্য নির্ধারণ যদি কম মূল্য নির্ধারণ করে দেখবা বিক্রি বেড়ে যায়। সো মূল্য নির্ধারণ বলতে এখানে কম বেশি দুইটাকেই কিন্তু বোঝাচ্ছে, কম বা বেশি তুমি কেমন নির্ধারণ করবে এটা তোমার ব্যাপার। সো তুমি যদি কম নির্ধারণ করো দেখবা তোমার বিক্রি বেড়ে যাচ্ছে। এরপরে এমন ভাবে পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে, তুমি তো আর অ্যাপল না বা তুমি হচ্ছে আইফোনের প্রডিউসার না যে তোমার পণ্যটা খুব বেশি দাম দিয়ে কিনবে। তুমি দেখা গেলো 1 কেজি চাল উৎপাদন করতেছো, বলছো যে ভাই 1 কেজি চালের দাম 500 টাকা, যেখানে নর্মালি হচ্ছে 70-80 টাকা। সো তুমি যদি এরকম চিন্তা করো যে আমি কি বললাম যে আমি হচ্ছে যেমন ইচ্ছা দাম দিয়ে দিলাম,
এবং পণ্যটা হচ্ছে ভোক্তারা কিনবে এমন কিন্তু না। কিছু কিছু ক্ষেত্রে যেমন বিশিষ্ট পণ্যের ক্ষেত্রে এটা হয়, কিন্তু ওই যে চালের কথা বললাম ওটা কিন্তু ভোগ্য পণ্যের পণ্যের আন্ডারে আমরা সুবিধাজনক পণ্যের মধ্যে দেখি। তো ওই পণ্যের জন্য যদি তুমি ওটা করো তাহলে হচ্ছে ওই মূল্যটা তোমার কোনোভাবে সাস্টেনেবল না। সো তোমার জন্য ওই চালের জন্য 80-90 টাকা করে নির্ধারণ করাটাই ভালো হবে, যাতে তুমি মার্কেটে টিকে থাকতে পারো। না হলে তুমি মার্কেটে টিকে থাকতে পারবে না। সো আমাদের রাইট অ্যান্সার কোনটি? তাহলে বাজার বাজার শেয়ার, শেয়ার হ্রাস। বাজার শেয়ার তুমি বাজার শেয়ার বলতে মূলত কি বোঝায়? ধরো বাজারে কতজন ক্রেতা তোমার পণ্য কিনতেছে। ধরো মার্কেটে 100 জন ক্রেতা রয়েছে, তার মধ্যে 60 জন হচ্ছে তোমার পণ্য কেনে। সো তোমার মার্কেটের শেয়ার হচ্ছে 60%। ওকে। সো তুমি কোনোভাবেই চাইবা না যে এমন ভাবে মূল্য নির্ধারণ করি যে মার্কেটে অন্য আরেকটা কোম্পানি ছিল, তাদের ধরো ছিল 20%, এখন আমার এখান থেকে কমে গিয়ে তাদের পার্সেন্টেজটা বেড়ে যাচ্ছে, তার মানে আমার বাজার শেয়ার কিন্তু কমে যাচ্ছে। এটা তুমি কোনোভাবেই চাইবে না, যার কারণে এটা তোমার উদ্দেশ্য হইতে পারে না। ওকে। জি স্যার, হয়েছে আমার কাছে। কি বললা আপনি তো বুঝি নাই। এডিট করলেন দেখলাম। এডিট বলতে হয়েছে কি জানা, ফার্স্টে আমি দিতে চাইছিলাম, দেন আর সি কি। দিছে। এই আচ্ছা, নিজেদের মধ্যে কথা না বলে আমাকে বলো কি সমস্যা। স্যার ডি না লিখতে স্যার যায় কিছু সি না। লিখছিলাম স্যার। ও পরে আর আচ্ছা, কি ঠিক স্যার আছে। ডি লিখছি। ও, আচ্ছা, সে আমি আর কি পিসি থেকে বললো যে একটু এডিট দূরে তো। করছি। ওকে। হ্যাঁ, তোমরা তো অ্যান্সার করছো। ওকে। হ্যাঁ, আমি দেখতেছিলাম তো একটু দূরে চলে গেছি, যার কারণে পরবর্তীতে দেখতে পারি নাই। তো ওকে। সো পণ্যের জীবনচক্রের কোন স্তরে পণ্যের পরিমার্জন আনা প্রয়োজন? আমরা ওই যে বলেছি যে জীবনচক্র, 4P, এই রিলেটেড বিষয়গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। সো এখানে অ্যান্সার কোনটি হবে? আমরা জীবনচক্র পড়েছি, আহ, এখানে অ্যান্সার কোনটি হবে? পণ্যের জীবনচক্রে কোন স্তরে পণ্যে পরিমার্জন আনা প্রয়োজন, কোনটি হবে? সূচনা, সূচনা স্তর, নাকি হচ্ছে প্রবৃদ্ধি, ও, নাকি পূর্ণতা, জ নাকি পতন? হয়েছে। কোনটি হবে? আমি একটু হিন্টস দেই যে আমরা মূলত দেখার চেষ্টা করেছিলাম, আমাদের একটা প্রশ্ন ছিল যে কোন স্তরে গিয়ে পণ্যের বিক্রি কমতে শুরু করে। আমরা দেখেছিলাম না? কোন স্তরে? জি স্যার। স্যার পতন পূর্ণতা স্তর। স্তরে। পূর্ণতা স্তরে। সো পূর্ণ স্তরে, সরি সরি। যে স্তরে গিয়ে আমরা দেখবো যে আমাদের হচ্ছে বিক্রি কমে যাচ্ছে, আমরা তো সেই সেই সময় স্তরে গিয়ে তো আমার পরিমার্জন। পণ্যটা নতুন করে জি ডিজাইন স্যার। করব, তাই না? ঠিক আছে স্যার, নাকি পূর্ণতা স্তর। জি স্যার। আমরা যে স্তরে গিয়ে দেখবো যে আমাদের পণ্যটার বিক্রি কমতে শুরু করেছে, সেই স্তরে তো আমরা গিয়ে পণ্যটা আবার নতুন করে ডিজাইন করব। জি নাকি স্যার। পতন স্তরে, যেখানে গিয়ে আমাদের পণ্যের বিক্রয়টা একবারেই একদম শেষ। শূন্য হয়ে যায়? যখন না শূন্য না হয়ে স্যার, যাবে তখন তো পূর্ণতা ডিজাইন স্তর করে হবে। লাভ নাই। ঠিক আছে। জি স্যার, আমরা বাজারে পূর্ণতা বিভিন্ন স্তর। ধরনের প্রোডাক্ট জি কিন্তু স্যার। দেখতে পারি, যেমন হচ্ছে দেখবা রুচি, রুচি হচ্ছে রিসেন্টলি চানাচুর লঞ্চ করছে হচ্ছে, তোমরা খেয়েছো কিনা জানি না। চানাচুরের মধ্যে এখন ওই যে বাদাম দিচ্ছে, বাদাম, জি কিশমিশ, স্যার। এগুলো কিন্তু এটা দিচ্ছে। স্যার আগে জি নতুন কিন্তু স্যার। রুচির করছে আর কি স্যার। মধ্যে এগুলো ছিল না। জি সো জি। জি স্যার। মার্কেটটাকে ধরে রাখার জন্য রুচি দেখতেছে যে ওই যে বোম্বে সুইটস, তারপরে আরো বিভিন্ন ধরনের চানাচুর মার্কেটে আসছে, যার কারণে রুচির কিন্তু বিক্রি কমে যাচ্ছিল। মান তো রুচি কমে কি গেছে আর করলো? কি স্যার। হ্যাঁ, রুচি কি করলো? সে নতুন করে একটা এই যে ভিন্ন ধরনের একটা প্রোডাক্ট নিয়ে আসলো, পণ্যের জি ডিজাইন স্যার। একটা পরিবর্তন নিয়ে আসলো। যার কারণে সে কি করলো, পূর্ণতা স্তরে যখন সে ছিল দেখলো যে তার বিক্রি কমে যাচ্ছে, রুচি কিন্তু একটা সে ভালো একটা মার্কেট পরিমার্জন, আছে। পরিমার্জন আনছে আর কি স্যার। হ্যাঁ, তার ডিজাইনে সে চেঞ্জ আনছে। তো যার কারণে আমরা এটা বলবো যে এটি পূর্ণতা স্তর। ওকে। পরের জি প্রশ্ন। স্যার। পরের প্রশ্ন বলছে নিচের কোনটি অর্থনৈতিক পরিবেশের উপাদান নয়? এটা ম্যানেজমেন্টেও আমরা দেখছি, এখানেও আছে। সো এটা ওই যে উৎপাদন ব্যবস্থাপনা সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে আছে। সো ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এর ওই যে সেকেন্ড চ্যাপ্টার দুইটাই মোটামুটি ম্যাচ করে গেছে। সেখান থেকে আমরা দেখি যে কোনটা আসলে অর্থনৈতিক পরিবেশের উপাদান নয়। আর সো কোনটা জলবায়ু। হবে? জলবায়ু। জলবায়ু হওয়ার কারণ কথা স্যার। মুদ্রাস্ফীতি, সঞ্চয়, বিনিয়োগ, এগুলো সব কি জলবায়ুটা প্রাকৃতিক। অর্থনৈতিক স্যার। অর্থনৈতিক। আর জলবায়ু কি? অর্থনৈতিক। অর্থনৈতিক না স্যার, প্রাকৃতিক। প্রাকৃতিক স্যার। প্রাকৃতিক। ওকে। এজন্য এটাই হওয়ার কথা। সো পরের প্রশ্ন,
কাস্টমাইজেশনের মৌলিক দিক কোনটি? 12 নম্বর আমাদের আজকের লাস্ট প্রশ্ন। স্যার দুই স্যার। কাস্টমাইজেশন। ক্রেতার প্রয়োজন মতো পণ্য পরিমার্জন। ওকে, হ্যাঁ এটা এটা হবে। আমরা ওই যে এক জায়গায় পড়লাম যে সকল কাজ ক্রেতা বা ভোক্তাকে কেন্দ্র করেই হয়, অর্থাৎ কাস্টমার ইজ কিং, কাস্টমারই কি অষ্ট রাজা। সো তুমি যখন কাস্টমাইজেশন করবা, ওই যে আমরা দেখি না বিভিন্ন জায়গায় বলে যে কাস্টমাইজ করে হচ্ছে প্রোডাক্ট নিচ্ছি, অনলাইনে বিভিন্ন জি ধরনের স্যার। যখন ওই যে জি হোম স্যার। ডেকোরেশন তাদের বা মতো হচ্ছে, চয়েস করে আর কি স্যার নিতেছে স্যার, হ্যাঁ ওটাকেই আর কি স্যার। হোম ডেকোরেশন যখন আমরা করতে চাই, বা হচ্ছে দেখবা যে বিভিন্ন ধরনের যে অ্যাড সামনে আসে ফেসবুকে যেমন যে, স্যার কেক, কেক বানাইতে গেলে হ্যাঁ কিন্তু স্যার অনেক রকম ডিজাইন করা যায় স্যার, ওটা এক হ্যাঁ, প্রকার সো ওইটা কাস্টমাইজেশন। যারা অনলাইনে কেক বিক্রি করে তারা তোমাকে বিভিন্ন প্যাটার্ন দেয়, তারপরে জি সেখান স্যার। থেকে তুমি হচ্ছে সিলেক্ট করো। সো এটাকে আমরা কি বলবো, ক্রেতার প্রয়োজন অনুযায়ী পণ্যে পণ্য পরিমার্জন। পরিমার্জন। ওকে। স্যার সো এইটাতে স্যার একটু ভুল গেছে স্যার, 9টা হয়েছে। তো এই প্রশ্নটা তুলনামূলক স্যার, মানে 23-24-এর প্রশ্নটা একটু হার্ড করছে স্যার, তুলনামূলক ভাবে আর কি স্যার। ওকে, সো একটু হার্ড হবে একটু। তোমার কাছে মাঝখানের প্রশ্নটা ইজি লাগছে কারণ কি, মাঝখানের প্রশ্নটাতে হচ্ছে প্রথম প্রশ্ন থেকে অনেক কিছু কমন পড়ে গেছে, জি স্যার। যার কারণে এটা হয়েছে। আসলে আমার বলাটা ভুল, প্রথম প্রশ্ন থেকে মাঝখানের প্রশ্নে কমন পড়ে নাই, রাদার মাঝখানের প্রশ্ন থেকে প্রথম প্রশ্নে কমন পড়ছে, কিন্তু প্রথম প্রশ্নটা আমরা জি প্রথমে স্যার। সমাধান করছি। সো জি এই জন্য। স্যার। ওকে, সো আমাদের মোটামুটি আজকে এই পর্যন্তই ছিল। আমরা হচ্ছে আহ রিটেন দেখাইতে চাইছিলাম, রিটেনটা হচ্ছে ক্লাসের মাঝে মাঝেই দেখাবো ইনশাল্লাহ। আমরা যখন লেকচার শুরু করব, আমাদের তো প্রথম ক্লাস, সবগুলো সাবজেক্টের প্রথম ক্লাস প্রশ্ন জি বিশ্লেষণের উপরে স্যার। যাচ্ছে, এরপরে আমাদের লেকচার শুরু স্যার হবে। কালকে So, থেকে কি স্যার আমাদের মেইন ক্লাস হবে স্যার? হ্যাঁ কালকে এটাও তো তো স্যার মেইন ফ্রাইডে। ক্লাসেরই অংশ, এটাও মেইন না না, ক্লাসের অংশ বলতেছি এটাকে। আর কি স্যার, লেকচারের ক্লাসগুলো কি কালকে হ্যাঁ থেকে শুরু লেকচারের হবে? ক্লাস কালকে থেকে শুরু হবে, কালকে আমি তোমাদের ম্যানেজমেন্ট দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। জি। জি স্যার জানি স্যার। স্যার ওকে, একটা কথা ছিল স্যার, মানে হ্যাঁ স্যার বলো। টপ করতে গেলে কিরকম মার্ক রাখতে হবে? টপ করতে গেলে এটা ভ্যারি মানে করে। স্যার এত দিনের অনুযায়ী স্যার, মানে এরকম আচ্ছা হইলে আচ্ছা, টপ করা বলছি যাবে আমি এটা তোমাকে আর কি আগে বলি স্যার। কাট মার্ক। যদি আমি ঢাকা জি ইউনিভার্সিটির স্যার। কথা বলি, কাট মার্ক হচ্ছে মোটামুটি 83-84-র মধ্যে থাকে, অর্থাৎ আমাদের যেহেতু স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন থাকে এবং হচ্ছে তোমার আহ, লিখিত যেটি, সেই লিখিততেও হচ্ছে একদম শর্ট কোয়েশ্চেন থাকে, যার কারণে হচ্ছে মার্ক গেইন করাটা অনেক ইজি। এই জন্য কাট জি মার্ক কিন্তু স্যার। 83-84, এবং জি একশো স্যার। বিশ মার্কের মধ্যে তুমি যদি 83-84 পাও, তুমি মোটামুটি একটা সিট পাবে। তো 9টা যে ডিপার্টমেন্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তার মধ্যে থেকে জি একটা সিট স্যার। তুমি পাবে শেষের দিকে। ট্যুরিজম বা অর্গানাইজেশন লিডারশিপ অ্যান্ড স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট, বা হয়তো বা তুমি হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস, এই ধরনের সিট পেতে পারো। সো আর তুমি যদি হচ্ছে একটু ভালো ডিপার্টমেন্ট চুজ করতে চাও, সেক্ষেত্রে ধরো যেমন আমি ফিনান্সে হচ্ছে আসি, আমার ভর্তি পরীক্ষায় মার্ক ছিল তোমার এই 95-এর কাছাকাছি। সো 90+ তুলতে পারলে মোটামুটি একটা ভালো ডিপার্টমেন্ট পাবা। সেক্ষেত্রে অ্যাকাউন্টিং ফিনান্স না আসলেও ভাইয়ার পজিশন মার্কেটিং কত ম্যানেজমেন্ট আসছিল? চলে আসবে। স্যার আপনার পজিশন কত আসছিল? এটা ডিসকাস করার দরকার নেই, আমি ফাইন্যান্সে আছি এতটুকুই জানো। সো পজিশন ছিল, প্রথম দিকে ছিল, আমি পজিশনটা বলতে চাচ্ছি না তোমাদের সাথে। ওকে, বুঝতে পারছি স্যার। এটা ঠিক আছে। শুধু জুম হইলে স্যার বেশি বেটার হইতো, আজকে যেহেতু ওকে, লাইভ আছে। সো কারণে আমি মোটামুটি ধারণা দিচ্ছি যে 90+ থাকলে একটা ভালো ডিপার্টমেন্ট চান্স পাবা, এবং হচ্ছে 83-84 থাকলে মোটামুটি তোমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়ে যাবে। এখন তুমি যদি 83-84-কে হচ্ছে 120-এর মধ্যে কনভার্ট করো, কত পার্সেন্ট আসে? স্যার 70% প্লাস থাকেই স্যার। কত আসে? 84 যদি দেখো, 84 দিয়ে দিয়ে দেখো, তাহলে 120-এর মধ্যে একদম কাটায় কাটায় 70% আসে। মিলছে জি কথা? স্যার। না, ঠিক আছে স্যার, তো মিলছে স্যার। জি স্যার। তো অন্যান্য ভার্সিটির ক্ষেত্রে সেম, যে তোমাকে 90%, 95% মার্ক পাইতে হবে এমন না, 70% মার্ক গেইন করতে পারলেই তুমি মোটামুটি চান্স পাবে। ওকে। ঠিক আছে স্যার। ওকে, সো আর কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসে? না স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আর আমরা মোটামুটি শুরু করে দিয়েছি তো। তোমরা মোটামুটি আমাদের সাথে অলরেডি এনরোল হয়ে গিয়েছো। তোমার বন্ধু বান্ধব যারা আছে তোমরা তাদেরকে জানাতে পারো, যদি তোমাদের মনে হয় যে আমরা আসলে তোমাদের জন্য ভালো কিছু করব, তো তোমরা তোমাদের বন্ধুদেরকেও অবশ্যই জানাতে স্যার। পারো। ঠিক অবশ্যই আছে। স্যার।
এবং আশা করি যে আমরা, তোমরা হয়তো জানো যে বি ইউনিটে আমাদের যে এক্সিলেন্সিটা আছে ওইটা আমরা সি ইউনিটেও কন্টিনিউ করব। এবং তোমরা জানো যে স্কুল অফ এক্সিলেন্সে হচ্ছে বি ইউনিটে খুব ভালো একটা পজিশন নিয়ে হোল্ড করতেছে, অর্থাৎ কি বলে যে হাসনাত ভাই থেকে শুরু করে তোমার বাকি ভাই, তারপরে সাইফুর ভাই সহ ওনারা কিন্তু কন্টিনিউয়াসলি হচ্ছে একটা কাজ করে গিয়েছে, যার কারণে আজকে বি ইউনিট কিন্তু একটা ভালো পর্যায়ে আছে। সো আমরা সি ইউনিটেও ওনাদের ইউনিটে যাবে জুনিয়র স্যার হিসেবে ইনশাল্লাহ। মানে আমরা ওনাদের সাথে থেকে থেকে, আমি কিন্তু গত বছর থেকে কাজ শুরু করছি, কিন্তু জি এবছর থেকে স্যার। আর কি তোমাদের সাথে কন্টিনিউ করলাম। তো ওনাদের সাথেই ছিলাম। সো ইনশাল্লাহ চেষ্টা করবো যে ভালো কিছু তোমাদেরকে উপহার দেওয়ার। তো তোমাদের যারা আছে ফ্রেন্ড সার্কেল তাদেরকে বলতে পারো যে হচ্ছে স্কুল অফ এক্সিলেন্সের কথা। আমরা নর্মালি হচ্ছে অতটা ওই যে কি বলে ওই রকম বিজ্ঞাপনে আমরা বিশ্বাসী না। আমরা চাই যে আমাদের ক্লাসে যদি দুইজনও থাকে তিনজনও থাকে আমরা সেটা দিয়ে কোয়ালিটিফুল ক্লাস নিব। তোমরা যে কয়জনই থাকো না কেন আমরা সেটা নিয়ে কোয়ালিটিফুল ক্লাস নিব। জি সো স্যার। এই বিষয়ে কোনো সন্দেহ নেই, তো তোমরা জানাইতে পারো, ঠিক আছে? আজকের যদি আর কোনো প্রশ্ন না থাকে ওকে আমি স্যার। হচ্ছে ক্লাসটি শেষ করছি। কারো কোনো প্রশ্ন থাকলে জানাইতে পারো। আর তুমি একাই কথা বলো কেন? তো অন্যরা কি, অন্যদের কোনো কথা শুনি না, অন্য যারা আছে? ওকে, সো ক্লাস আমি আজকে শেষ করতেছি। ইনশাল্লাহ পরের ক্লাসে দেখা হচ্ছে। ওকে। জি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম।